নোটেশন দিই, কিন্তু আমি চাচ্ছিলাম যে সবাই যদি যে কোনো প্রবলেম, অর্থাৎ আদার্স কোনো প্রবলেম যেগুলো আগের সেশনে করা হয়েছে বাট এই সেশনে হয়তো ডিসকাস করা হয় নাই, ঠিক আছে, বা আপনারা সামহাও যদি আদার্স কোনো ট্রাবল ফেস করে থাকেন, অন্তর যেটা বললেন ভিরুল ইঞ্জিন পান নাই, রাইট? আচ্ছা, ভিরুল ইঞ্জিন না পাওয়ার কারণ হচ্ছে অনেক সময় যেটা হতে পারে যে ওই পার্টিকুলার ব্যাকটেরিয়ার জন্য ভিরুলেন্সের যে ভিএফডিবির যে ডেটাবেস, ঠিক আছে, সেটা হয়তো আপডেট নেই। ওকে, আপডেট করা নেই। এরকম একটা কারণ, মানে পসিবল কারণ হতে পারে। আমরা লাস্ট ক্লাসে এরকম একটা সিচুয়েশন ফেস করেছিলাম যে সেখানেও ভিরুলেন্স জিন আসে নাই, বা সরি, রিসেন্টলি আমি একটা অ্যানালাইসিস করার সময় দেখছিলাম যে হ্যাঁ, সেখানেও ভিরুলেন্স জিন আসেনি। বাট এটা কিভাবে আমরা সর্ট আউট করতে পারি বা কিভাবে এটাকে আমরা ট্রাবল শুট করতে পারি, ঠিক আছে, এরকম কিছু ট্রাবল শুটিং এবং অ্যাবনর্মালিটিস মানে বলতে বোঝাচ্ছি যে অ্যাজ ইউজুয়াল টুলস দিয়ে আসার কথা, বাট সামহাউ কোনো অ্যানোমালিস আসতেছে, বা ইউজুয়ালি এরকম হওয়ার কথা না, এক্সিস্টিং পেপার বলতেছে এইরকম কিন্তু আমার আসতেছে এইরকম। সো এরকম কিছু ট্রাবল শুটিং আমরা লাস্ট ডেতে করব, ঠিক আছে। আহ এটা আসলে ট্রাবল শুটিং করার আমি একটা ওয়ে বলে দেই, সেটা হচ্ছে যেহেতু ভিএফডিবির মাধ্যমে হচ্ছে না, একটা প্লজিবল কারণ হতে পারে যে ওদের এই যে ফ্যাব্রিকেটের যে ভিএফডিবি ডেটাবেস, ওকে, সেটা হয়তো আপডেটেড না, ঠিক আছে। এখন টাইম টু টাইম এই ডেটাবেস গুলো আপডেট হতে থাকে, নতুন ইনফরমেশন আসে, তখন নতুন ব্যাকটেরিয়ার জন্য দেখা যায় যে হ্যাঁ, রেজাল্ট গুলো পাওয়া যায়, ঠিক আছে। সো এটাকে আমরা কিভাবে সর্ট আউট করতে পারি সেটা হচ্ছে ব্লাস্ট করে, ঠিক আছে, অর্থাৎ আমার যে কমপ্লিট জিনোমটা আছে সেটা ডেটাবেজের এগেইনস্টে ব্লাস্ট করে। সহজ কথায় যদি বলি যে আমরা যেমন অ্যাপ্লিকেট, ঠিক আছে, অ্যাপ্লিকেটের ভিতরে হচ্ছে ভিএফডিবি ডেটাবেস, রাইট? সো ভিএফডিবি ডেটাবেসটা ওদের পুরনো। সো আমরা ঠিক অ্যাপ্লিকেটের স্ট্র্যাটেজিটাই দেখবো, ইউজ করব, কিন্তু ডেটাবেসটা থাকবে আপডেটেড। তখন দেখা যাবে যে হ্যাঁ, কিছু জিনে 80 বা 100% সিমিলারিটিস দেখাচ্ছে, ঠিক আছে। এটা আমরা ইনশাল্লাহ লাস্ট ডেতে ডিসকাস করব। আহ এছাড়া আর কোনো কোশ্চেন? আচ্ছা, আরেকটা কোশ্চেন করলেন যে এই কি বলে, বিভিবিআরসি তে হয়তো আসতেছে না, রাইট? বিভিবিআরসি তে আসলে যে প্রবলেমটা হয়, যে কমপ্লিট অ্যানোটেশন করতে গেলে, ঠিক আছে, কমপ্লিট অ্যানোটেশন বা আদার্স যে একদম ব্যাকটেরিয়া যদি হুবহু না মিলে, সে আসলে প্রপারলি রেজাল্ট দিতে পারে না। অথবা সিকোয়েন্সে যদি কোনো মিস্টেক থাকে বা কোনো এরর থাকে বা আদার্স কোনো প্রবলেম থাকে, ঠিক আছে, তাহলে এই ধরনের মানে সিচুয়েশন দাঁড়াতে পারে। তো এই ধরনের সিচুয়েশন গুলো আমরা অ্যাভয়েড করার জন্য যেটা করতে পারি, আমরা ওই যে লাস্ট ক্লাসে রাস্ট, হ্যাঁ না, রাস্ট আমরা দেখেছিলাম যে সেখানে সার্ভারটা একটু উইক ছিল, এই জন্য আমরা ঠিক মতো কাজগুলা করতে পারি নাই। তো আমরা হয়তো রাস্ট দিয়ে আজকে একবার দেখবো, ঠিক আছে, রাস্ট দিয়ে আমরা কিভাবে করতে পারি এটা আজকে আমরা একবার দেখবো, সমস্যা নাই। আপনাদের মনে আছে যে লাস্ট ক্লাসে রাস্ট নিয়ে আমাদের একটা প্রবলেম হয়েছিল, যে রাস্টের অরিজিনাল সার্ভারটা লোডেড ছিল অথবা আপডেটের কাজ চলতেছিল, যার কারণে আমরা রাস্টটাকে ভিভিবিআরসির মধ্যে দেখেছিলাম। ওকে, কিন্তু এখন আমরা রাস্ট, আমি যেটা চেক করে দেখলাম যে রাস্টের এটা আবার ঠিক হয়েছে, ঠিক আছে। সো আমরা সেখান থেকে আজকে দেখবো, নো প্রবলেম। আর কার কি প্রবলেম ফেস হয়েছে? স্যার আমার একটু বিবিআরসি তে কাজ করতে প্রবলেম হচ্ছে স্যার, এটা যদি একটু কাইন্ডলি আবার একটু দেখাতে স্যার। ফাইলটা আপলোডে হচ্ছিল না, বারবার হচ্ছে কার্সার স্টপ হয়ে যাচ্ছিল, কোনোদিন মুভ করা যাচ্ছিল না। এটা আচ্ছা আচ্ছা, অনেকবার ঠিক ট্রাই আছে, করেছি। ঠিক আছে, আমি বিবিবিআরসিটা আবার অ্যাড্রেস করব, আবার রাস্টও দেখাবো একই সাথে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, আর কার কি কোশ্চেন? যদি কোশ্চেন না করেন আমি ধরে নিব আপনারা কেউ অ্যানালাইসিস করেন নাই, কারণ অ্যানালাইসিস করতে গেলে অনেক মানে ট্রাবল ফেস করার কথা। সবুজ? না স্যার, আপাতত কোশ্চেন নাই আসলে। আপাতত কোশ্চেন নাই, ওকে, ভেরি গুড। তারপরে স্যার শুভ্রা? আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, ডেফিনেটলি। স্যার আমি যখন হচ্ছে F1 ফাইলটা নিয়ে কাজ করতে গেছি তখন আমার অ্যাব্রিকেটের ডাটা যেটা, সেটাতে হচ্ছে মানে সিকোয়েন্সের নামগুলা জানি কেমন আসছে, আমি একটু শেয়ার করে যদি দেখাই, আমাকে একটু যদি কো হোস্ট করতেন স্যার।
সরি, আমার এন্ড থেকে তো কোহোস্ট করার ওয়ে নাই। ফিরোজ ভাই কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমাকে একটু মৌখিক ভাবে ভার্বালি যদি একটু বলেন যে আসলে মানে কি ধরনের সমস্যা। স্যার, এর আগের দিন আমরা যখন আপনার সাথে করেছিলাম তখন তো স্যার সিকোয়েন্সের ক্ষেত্রে মানে সুন্দর করে মানে কিরকম একটা নাম আসছিল বা সিকোয়েন্সের যে একটা নাম ছিল সেটা আসছিল, বাট হ্যাঁ, এখানে মানে সিকোয়েন্সের নামগুলা সবগুলা সেম, মানে কেমন জানি কি এটা JAMOLH সামথিং একটা নাম্বারের মতো আসছে। আচ্ছা আচ্ছা, ওকে, তাহলে ঠিকই আছে। এটা হচ্ছে ওই সিকোয়েন্সের কন্টিগের আইডি, ঠিক আছে। আপনি ওই F1 ফাইলটা খুললেই, ঠিক আছে, আপনার যে কন্টিগের শুরুতে যে নামগুলা না, দেখবেন যে JAMOL হচ্ছে অ্যাক্সিশন নাম্বার, ঠিক আছে। আচ্ছা, ও আচ্ছা স্যার, বুঝতে ওইটা পারছি, হচ্ছে, আমি হ্যাঁ, ভাবছি এখানে না না স্পেসিফিক নাম আসবে। না না না, ওইটা হচ্ছে কন্টিগের আইডি যেটা, ঠিক আছে। ইভেন কন্টিগের আইডি যদি আপনি মিথি 1 2 3 4 এভাবেও দেন, তাহলে ওইখানে 1 2 3 4 এভাবে দেখাবে, ঠিক আছে। ওইটা হচ্ছে যখন অ্যাক্সিশন নাম্বারটা দেয়া হয়েছে, যখন অ্যাক্সিশন নাম্বারটা এনসিবিআই তে সাবমিট করার পর দেয়া হয়েছে, তখন কন্টিগ গুলার নাম এরকম হয়ে গেছে, ঠিক আছে। আদারওয়াইজ ইটস ওকে, সমস্যা নেই। ওকে। আর কারো কোনো কোশ্চেন? স্যার, জি বলেন। আমি হচ্ছে F2 যে সিকোয়েন্সটা, ওটা হচ্ছে টিওয়াইজিএস এ হচ্ছে ইনসার্ট দেওয়ার পর মানে আমার হচ্ছে অ্যাসিনিটোব্যাক্টার বাউমনির সাথে সিমিলারিটি 80.9% আসছে। তো এটা তো মোটামুটি আমরা ধরে নিতে পারি যে হ্যাঁ অ্যাসিনিটোব্যাক্টার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা অ্যাসেন্ডোভেক্টর বামানিরই, ঠিক আছে। আমি জি জি। কনফার্ম করে দিলাম আপনাকে। ওকে স্যার। T1 2 3 তিনটাই অ্যাসেন্ডোভেক্টর বামানি। অন্য কেউ কিছু পেয়েছেন এগুলা বাদে বাদে? স্যার, ওই স্যার রেস সবগুলাই ফাইন্ডারের অ্যাসিনেটোব্যাক্টার বাউমান। সবগুলো অ্যাসেন্ডোভেক্টর বামানি? তা হতেও মানে পারে। সবগুলো F1 F2 হ্যাঁ অ্যাসিনেটোব্যাক্টার স্যার, আমিও বাউমানেরই। করছি স্যার, 5টায় অ্যাসিনেটোব্যাক্টার বানানোর। আচ্ছা, তাহলে তো ভালো। জি এটা দিয়ে স্যার, আমরা সবগুলো। হ্যাঁ, কম্পারেটিভ জিনোমিক্স করতে পারবো এটা দিয়ে, ঠিক আছে, যেহেতু পাঁচটা একই। হ্যাঁ, আরেকজন কি কোশ্চেন করতেছিলেন একটু বলেন। স্যার, ওই রেস ফাইন্ডারের কাজ করতে যায় যে এক্সেল ফাইলটা যে আসে, হুম, ওইটা না আসতেছে না আমার, ওইটা একটু দেখায় দেওয়া গেলে ভালো হতো। এক্সেল ফাইল, আচ্ছা, অ্যাড্রেস করবো, সমস্যা নেই। আচ্ছা স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে? ফিরোজ ভাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ, ভাইয়া, ওই যে আমার আরেকটা আইডি দিয়ে আমি লগ ইন করেছি, হ্যাঁ, ওইটা একটু আমাকে একটু হোস্ট করে দিবেন। মানে আমার দুইটা ল্যাপটপ থেকে আমি একটু করতে যাচ্ছিলাম, আমার একটা একটু স্লো তো। ও, হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আর কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকে আমাদের সেশনটা শুরু করি। আপনারা সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন ঠিক মতো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আজকে আমরা, হ্যাঁ, আমরা আজকে, ওকে, আমরা তাহলে জিনোম অ্যানোটেশনের ওই
স্যার আপনাকে তো শুনতে পারতেছি। একটু জাস্ট 1 মিনিট, আপনার একটু 1 মিনিট অপেক্ষা করেন, আমার ল্যাপটপে একটু ট্রাবল হচ্ছে তো। 1 মিনিট। কি সমস্যা হচ্ছে সায়েম? হ্যাঁ, এখন আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, ওকে, সরি, আই এম রিয়েলি সরি, একটু ডিলে হয়ে গেল। আমার এখানে ল্যাপটপ একটু প্রবলেম করছিল। যাই হোক, আমরা জিনোম অ্যানোটেশন দিয়ে শুরু করি। জিনোম অ্যানোটেশনের জন্য আমরা লাস্ট ক্লাসে দুইটা টুলস দেখেছিলাম। ঠিক আছে, অ্যানোটেশন মানে বলেছিলাম যে আমরা র সিকোয়েন্স ফার্স্ট কিউ ফাইল পেয়েছি, তারপর তাকে অ্যাসেম্বলি করেছি। অ্যাসেম্বলি করলে আমরা যেটা হয়েছে যে ব্যাকটেরিয়ার জিনোমটা পেয়েছি, রাইট? সো ব্যাকটেরিয়ার জিনোম পাওয়া মানে কিন্তু আসলে সব ইনফরমেশন পাওয়া না। আসলে এই যে জিনোমের মধ্যে যে এটিজিসি গুলো থাকে, এটা আসলে কি মিন করে, ঠিক আছে? সো এই এটিজিসি আসলে কি মিন করে সেটাই হচ্ছে সহজ কথা বের করার ওয়ে হচ্ছে জিনোম অ্যানোটেশন। তো অ্যানোটেশন মানে আমরা যেটা করব যে এখানে জিনোমের মধ্যে কি কি ইনফরমেশন আছে সেগুলো আমরা এক্সট্র্যাক্ট করব, বের করব। অর্থাৎ টোটাল কতগুলো জিন আছে, সেই জিনগুলার ফাংশন কি, সেই জিনগুলা কোন ব্যাকটেরিয়ার জন্য কোন মেটাবলিক পাথওয়েতে সে কাজ করে, ঠিক আছে? সেই জিনিসগুলাই আমরা হচ্ছে অ্যানোটেশনের মাধ্যমে দেখি। তো আমরা লাস্ট ডেতে অ্যানোটেশন পড়ার সময় দুইটা টুলস দেখেছিলাম, রাইট? একটা ছিল হচ্ছে রাস্ট আর একটা ছিল হচ্ছে প্রক্কা। আমরা প্রথমে প্রক্কা দেখেছিলাম, যেটা ছিল গ্যালাক্সি অস্ট্রেলিয়া যে প্ল্যাটফর্মটা তার মধ্যে ইন্টিগ্রেটেড। কিন্তু আমরা আরেকটা টুল যেটা রাস্ট ছিল, রাস্ট সেটা আসলে প্রপারলি কাজ করেনি। এই জন্য আমরা যেটা করেছিলাম যে বিভিবিআরসি এর মধ্যে যে অ্যানোটেশনটা সেটা রাস্ট দিয়ে হয়ে থাকে, ঠিক আছে? তো আমরা সেটা দেখেছি, কিন্তু আপনারা অনেকেই বলছেন যে সেটা হয়তো ঠিক মতো কাজ করে নাই। এই জন্য আমরা আজকে রাস্টের অরিজিনাল সার্ভারে চলে যাব, ঠিক আছে? তো সার্ভারে যাওয়ার জন্য আমরা গুগলে রাস্ট লিখে সার্চ করব, RAST, রাস্ট। রাস্ট লিখলেই দেখবেন যে যে রাস্ট বিভিভিআরসি অপশন চলে আসবে, ঠিক আছে? এরপরে যেখানে চলে যাবে এটা হচ্ছে রাস্টের ডেডিকেটেড সার্ভার। ওকে, সবাই দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে রাস্ট র্যাপিড অ্যানোটেশন ইউজিং সাবসিস্টেম টেকনোলজি, ঠিক আছে? তো এই প্ল্যাটফর্মটা খুবই ইজি, এবং এখানে যে ফাইন্ডিংস গুলো বা রেজাল্ট গুলো আসে এগুলো খুবই সহজেই এক্সট্র্যাক্ট করা যায়। আমরা লাস্ট ক্লাসে কেন আসলে দেখাইতে পারি নাই, কারণ এই সার্ভারটা প্রায় আপডেট হয়, ঠিক আছে? আপডেট করার সময় ওরা সার্ভারটা কিছুদিনের জন্য বন্ধ রাখে, ঠিক আছে? সো আমরা দেখি যে রাস্ট সার্ভারের মাধ্যমে আমরা কিভাবে অ্যানোটেশন করতে পারি। ওকে, সো এইখানে আপনাকে ফার্স্টলি যেটা করতে হবে, একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে। অ্যাকাউন্ট খোলার জন্য ওই যে আপনি রাস্ট সার্ভারে গিয়ে লগ ইন, ওইখানে গিয়ে রেজিস্টার অপশনে গেলে আপনার নাম পরিচয় দিলে, মেইল আইডি দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন। আপনার মেইল আইডির মধ্যে তারা একটা কনফার্মেশন লিংক দিবে, দেন ইফ ইউ ক্লিক দ্যাট কনফার্মেশন লিংক, দেন ইউ উইল হ্যাভ অ্যান অ্যাকাউন্ট ইন রাস্ট, ঠিক আছে? ওপেন করার পরে চলে যাবেন হচ্ছে এখানে ইওর জবস অপশন, ঠিক আছে? ইওর জবস থেকে আপলোড নিউ জব, আপলোড নিউ জব। এখন আপলোড নিউ জবে যখন আপনি ক্লিক করবেন
তখন দেখবেন যে এই সার্ভারটা এখনো একটু উইক হয়ে আছে। যাই হোক, এই যে দেখেন একটা অপশন উইন্ডো চলে আসছে, সেটা হচ্ছে আপলোড এ জিনোম। অর্থাৎ আপনি যে অ্যাসেম্বল ফাস্টা ফাইলটা, ঠিক আছে, আহ, অর্থাৎ ওই যে স্পেডস বা ইউনিসাইক্লার দিয়ে যে অ্যাসেম্বলিটা করেছেন, সেই ফাইলটাই হচ্ছে অ্যাসেম্বলি ফাইল, এবং এই ফাইলটাকে এখানে আপলোড দিতে হবে। সো যেহেতু অ্যাসেম্বলি ফাইল বা কন্টিক সহ যে জিনোমটা সেটা আপলোড দিতে হবে, সো ফরম্যাট ডেফিনেটলি হবে ফাস্টা। ঠিক আছে, সো এখানে দেখেন ওরা ক্লারিফাই করে দিছে ইউ ক্যান ইউজ ইদার ফাস্তা অথবা জেন ব্যাংক। তো আমাদের কাছে ফাস্তা ফাইলটাই বেশি থাকে অ্যাভেলেবল, সো আমরা এখানে ফাস্তা ফাইলটা আপলোড করে দিব। তো আপনারা যেটা করবেন, যে ফাইল নিয়ে প্র্যাকটিস করতেছিলেন সেই ফাইলটা এখানে আপলোড করে দিবেন। তো আমি এখানে ধরেন র্যান্ডমলি একটা ফাইল আপলোড করে দিলাম। আমার মানে একটা ফাইলের নাম হচ্ছে জিনোম ওভার 500, ঠিক আছে, এটা একটা ব্যাকটেরিয়াল জিনোম সিকোয়েন্স। আমি আপলোড করে জাস্ট আমি নেক্সট স্টেপে ক্লিক করব। লেখা আছে আপলোড দিস ডেটা এন্ড গো টু স্টেপ 2। স্টেপ 2 তে গেলে দেখতে পারবেন সে এই জিনোমের মধ্যে স্ট্যাটিস্টিক্স গুলো আপনাকে দেখাবে। অর্থাৎ টোটাল নিউক্লিক অ্যাসিড সিকোয়েন্স, বেস পেয়ার কয়টা, তারপর কন্টিক কয়টা, জিসি পার্সেন্টেজ কত, ঠিক আছে। সো সেটা আসুক, আমরা একটু জাস্ট ওয়েট করি। সার্ভারটা একটু স্লো হয়ে আছে। অনেক সময় দেখা যায় যে সার্ভারে অনেক লোড দিলে এটা স্লো হয়ে যায়, এবং এটা খুবই পপুলার একটা সার্ভার। এই জন্য এটাতে ঢোকার সময় দেখবেন লেখা থাকে যে সার্ভারের অবস্থা কিরকম, লাইট, হেভি, মডারেট। ঠিক আছে, লাইট মানে হচ্ছে এখন ফ্রি আছে, মানে মানুষ আপলোড করতেছে কম। হেভি মানে অনেক বিজি সার্ভারটা এখন। ঠিক আছে, দেখা যাক, এটা মনে হয় লোড হচ্ছে। আচ্ছা, এটা লোড হতে হতে আমি এই রাস্টের আর থেকে আমি কি কি অ্যানালাইসিস পাবো বা ফাইন্ডিংস পাবো, ঠিক আছে, সেটা সম্পর্কে আমি একটু বলতে থাকি। ইন দা মিন টাইম এটা হয়ে যাবে। আর রাস্টের থেকে যেটা পাবো, টোটাল কোডিং সিকোয়েন্সটা জানতে পারবো, এবং রাস্ট আমাকে প্রায় 10 থেকে 12টা ডিফারেন্ট ফাইল দিবে, যে প্রখ্যাত যেরকম দিয়েছিল। ঠিক আছে, অর্থাৎ সে আমাকে একটা এক্সেল ফাইল দিবে যেখানে জিনের নামগুলো লেখা থাকবে। ওকে, তারপরে হচ্ছে অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্সের জন্য একটা ফাইল দিবে, কোডিং নিউক্লিওটাইডের জন্য সে একটা ফাইল দিবে, টোটাল জিন ব্যাংক ফরম্যাটের জন্য একটা ফাইল দিবে। ঠিক আছে, এখন এই যে অ্যামিনো অ্যাসিডের সিকোয়েন্স গুলো যে ফাইলের মধ্যে থাকবে সেটাকে আমরা বলতে পারি হচ্ছে প্রোটিওম। বা আমরা যদি ব্যাকটেরিয়ার প্রোটিওম বা প্রোটিন সিকোয়েন্স গুলো অ্যানালাইসিস করতে চাই, তাহলে সেই ফাইল থেকে আমরা ফার্দার কাজ করতে পারবো। ঠিক আছে, তো আমরা গ্র্যাজুয়ালি দেখি। দেখেন এটা অলরেডি সে নিয়ে নিছে, এই যে বললাম যে সে কিছু স্ট্যাটিস্টিক্স দেখাবে। এখানে সে এই যে জিনোম সাইজ দেখা যাচ্ছে যে 5.3 মেগাবেজ, কন্টিগ আছে 71, জিসি পার্সেন্টেজ, L50, N50। এখন কাজের সুবিধার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদেরকে এই ব্যাকটেরিয়ার ট্যাক্সোনমিটা সিলেক্ট করে দিতে হবে। আপনাদের যদি মনে থেকে থাকে, আমরা যখন বিভিবিআরসি তে রাস্ট নিয়ে কাজ করেছিলাম, সেখানেও কিন্তু আমাদের ট্যাক্সোনমি ফিক্স করে দেওয়া লাগছিল, রাইট? ওই যে আমরা বলেছিলাম যে অ্যাসিনেটোব্যাক্টের বার্মানির ক্ষেত্রে ট্যাক্সোনমি আইডি 470। ঠিক আছে, সো আপনি চাইলে এখানে ট্যাক্সোনমি আইডি লিখেও দিতে পারেন, অথবা যেমন আমি যদি বলি যে হ্যাঁ 470 ট্যাক্সোনমি, তাহলে 470 লিখে সার্চ করলে সে অটোনমিক ট্যাক্সোনমি নিয়ে নিল। ঠিক আছে, দেখেন এইখানে আবার দেখাই যে আপনার যদি ট্যাক্সোনমিক আইডি ব্যাকটেরিয়া জানা থাকে, তাহলে খুব দ্রুত কাজ করতে পারবেন আর কি। যেমন যেটা বলতেছিলাম, যদি ট্যাক্সোনমিক আইডি জানা থাকে ভালো, আর যদি না জানা থাকে তাহলে আপনি ম্যানুয়ালি এখানে লিখে দিবেন এই ট্যাক্সোনমি স্ট্রিং এর ভিতরে। আর যদি জানা থাকে তাহলে এখানে 470 লিখে জাস্ট সার্চ করলাম, ও ম্যাচ করে এই যে ট্যাক্সোনমি নিয়ে নিল। আর এখানে আরেকটা জিনিস সিলেক্ট করে দিতে হবে, সেটা হচ্ছে জেনেটিক কোড। জেনেটিক কোড মানে হচ্ছে ওই যে আমরা ট্রান্সলেশনের সময় পড়েছিলাম না, যে এটিজি মানে হচ্ছে মিথায়োনিন, বা সরি এইউজি এইভাবে। তো এগুলা কি আবার ভ্যারি করতে পারে, ঠিক না? সব কোডন সব হোস্টের মধ্যে নাও কাজ করতে পারে। এজন্য আমরা এখানে যেটা দিব, প্রথমটা রাখবো 11, যেটা এখানে লেখা আছে যে আর্কিয়া, মোস্ট ব্যাকটেরিয়া, তারপর ভাইরাস, মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, এটা সিলেক্ট করে দিয়ে আমরা চলে যাব স্টেপ 3-তে। স্টেপ 3-তেই হচ্ছে একদম লাস্ট স্টেপ। এখানে আপনি ফাইনালি তাকে আরো কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিবেন। যেমন দেখেন তার অ্যানোটেশনের অ্যালগোরিদম কোনটা হবে, একটা আছে ক্লাসিক রাস্ট আর একটা হচ্ছে রাস্টিকে। সো একদম ডান পাশের অপশনগুলো খেয়াল করবেন, যে বলা আছে যে রাস্টিকে হচ্ছে কারেন্ট মডুলার কাস্টমাইজেবল রাস্ট পাইপলাইন, আর ক্লাসিক হচ্ছে ওল্ড পাইপলাইন। সো ডেফিনেটলি আমি চাই যে নতুন পাইপলাইনটা ইউজ করতে, সো এখানে রাস্টিকে থাকবে। ওকে,
তারপর কাস্টমাইজ রাস্টিকে পাইপলাইন, এটা আমাদের দরকার নাই কারণ ওদের অ্যালগোরিদম যেভাবে আছে সেভাবেই মানে ডিফল্টে আছে। অটোমেটিক্যালি ফিক্স এরর, ওকে ইয়েস দেওয়া আছে। এবং নিচের যে অপশনগুলা এগুলা অ্যাজ ইট ইজ থাকতে পারে, কিন্তু আপনার যদি মনে হয় যে পাশের এই লাইনগুলা দেখে যে এটাকে একবার অল্টার করে দেখি কি হয়, তাহলে আপনি চাইলে চেক করে দেখতে পারেন। ঠিক আছে, দেওয়ার পরে ফাইনালি জাস্ট এই ফাইলটা আপলোড দিয়ে দিব ওদের সার্ভারে। সো এটার সার্ভারের আসলে কতটুকু বিজি তার উপর ডিপেন্ড করে, 15 মিনিটেও হয়ে যেতে পারে, আবার অনেক সময় অনেক দেরিও হতে পারে। ঠিক আছে, সো এই ফাইলটা আবার কোথায় আছে কিভাবে দেখবো, এই যে এখানে একটা জব আইডি দেয়া আছে আর একটা হচ্ছে ভিউ জব স্ট্যাটাস। সো ভিউ জব স্ট্যাটাসে ক্লিক করলে যত অ্যানোটেশন দেখেন এইখানে, এই যে একটার পর একটা স্টেপ এখানে ক্লিয়ার হতে থাকবে। যেমন উপরে দেখতে পাচ্ছেন যে জিনোম আপলোড কমপ্লিট হয়ে গেছে, এরপরে র্যাপিড প্রপাগেশন হবে, কোয়ালিটি চেক হবে, কোয়ালিটি রিভিশন, এইগুলা যখন সবগুলা হয়ে যাবে তখন সে রেজাল্ট দিবে। ঠিক আছে, সো রেজাল্টগুলো আমরা কিভাবে পেতে পারি সেটা দেখি। রেজাল্ট দেখার জন্য আপনাকে যেতে হবে ইয়োর জবস অপশনে। ঠিক আছে, ইয়োর জব অপশনে গিয়ে এখানে দেখবেন যে যত ধরনের আপনি আগে কাজ করছেন সবগুলো চলে আসবে। তো আমি এখানে অনেক ক্লেবশিয়েলা নিউমোনিয়া অ্যাসিনোটোব্যাক্টের নিয়ে কাজ করেছি, তা সেটা আছে। আর একদম টপে যেটা সেটাই হচ্ছে অ্যাসিনোটোব্যাক্টের বার্মানি, আমি একটু আগে যেটা দিলাম। এই যে প্রত্যেকটা স্টেজ শেষ হবে আর একটা করে এখানে সবুজ দাগ আসবে। ঠিক আছে, আর এখানে আরেকটা ব্যাপার হচ্ছে রাস্টের, আপনি যে মেইল আইডি দিয়ে অ্যাকাউন্ট খুলছেন, যখন রাস্টের অ্যানালাইসিস করা হয়ে যাবে ও আপনাকে একটা মেইল দিবে যে রাস্টের অ্যানোটেশন কমপ্লিট। যাই হোক, আমরা আমাদের কাজের সুবিধার জন্য যেহেতু এটা সময় লাগবে, আমরা আরেকটা ব্যাকটেরিয়া যেমন সিউডোমোনাস অ্যারোজিনোসা দিয়ে বা অ্যাসিনোটোব্যাক্টর দিয়ে আগে করা আছে, আমরা দেখি যে এটার আউটপুটটা আসলে কিরকম হয়। তো আউটপুট দেখার জন্য আমরা ভিউ ডিটেইলসে চলে যাব। এই যে দাগগুলা গ্রিন লাইন, তার নিচে হচ্ছে ভিউ ডিটেইলস। আচ্ছা, ভিউ ডিটেইলসে গেলে এরপরে আমরা এখানে দেখতে পারবো একটা কথা লেখা আছে জব ডিটেইলস এর নিচে, ব্রাউজ অ্যানোটেটেড জিনোম ইন সিড ভিউয়ার। ওকে, এই সিডটা হচ্ছে সিড বেসটা কি, সিড হচ্ছে এই যে রাস্টের যে ডেটাগুলা সেটা ভিউইং এর জন্য একটা প্ল্যাটফর্ম। সো এটা অলরেডি ইন্টিগ্রেটেড হয়ে আছে। আর নিচে গেলে আরো কিছু ডেটা পাবেন, যেমন নাম্বার অফ ফিচার। এই নাম্বার অফ ফিচারটা হচ্ছে কোডিং সিকোয়েন্স না, যেমন প্রজ্ঞার ক্ষেত্রে আমরা দেখেছিলাম ওই দিন কয়টা ছিল, প্রায় 3792টা সামথিং। তো এখানে অ্যাসিনোভেক্টর বার্মানির জন্য দেখাচ্ছে 4566টা। এখন আমরা যে সিড ভিউয়ারে যদি ক্লিক করি তাহলে আমরা টোটাল অ্যানোটেশনটা দেখতে পারবো। ঠিক আছে, আসলে কোন জিন কিসের জন্য রেসপন্সিবল। ঠিক আছে, ওয়ান বাই ওয়ান আমরা এগুলো একটু এক্সপ্লোর করি। ঠিক আছে, যেমন এখানে জিনোম সাইজটা দেয়া হয়েছে, জিসি কন্টেন্ট কত পার্সেন্ট। তবে ইম্পর্টেন্ট তথ্য যেগুলা সেটা হচ্ছে, এক নাম্বার হচ্ছে নাম্বার অফ সাবসিস্টেম। সাবসিস্টেম কি সেটা একটু পরে বলতেছি। ঠিক আছে, তো নাম্বার অফ সাবসিস্টেম, আপনাদের কি আরো খেয়াল আছে আমরা যখন জিনোমের কোয়ালিটি চেক করেছিলাম কোয়াস্ট, একটু মনে করেন তো, দেখি কারো মনে আছে কিনা। কোয়াস্টের ডাটা প্রেজেন্ট করার জন্য আমরা বলছিলাম না যে একটা টেবিল করা, টেবিল করে তারপরে হচ্ছে টেবিলের মধ্যে বিভিন্ন, এবং আমি একটা পেপারের জন্য দেখাইছিলাম L50 N50। ঠিক আছে, কারো কি মনে আছে সেটা? জি স্যার। ঠিক জি আছে, স্যার। সো সেই টেবিলের মধ্যে কিন্তু আমরা চাইলে এই ডেটাগুলোও দিতে পারি। ওকে, যে টোটাল নাম্বার অফ সাবসিস্টেম, টোটাল নাম্বার অফ সিডিএস বা কোডিং সিকোয়েন্সেস, টোটাল নাম্বার অফ আরএনএ। ঠিক আছে, তারপর আহ, এই ডেটাগুলো আমরা চাইলে দিতে পারি। এখন এই যে এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন না, সার্কুলার ইমেজ পাই চার্ট। আচ্ছা, এই চার্টটা আমরা চাইলে ডিরেক্টলি পেপার ইউজ করতে পারি। ঠিক আছে, আমি যদি আপনাদেরকে কিছু পেপার দেখাই যেখানে ব্যাকটেরিয়াল জিনোম, তারপর হচ্ছে আমরা রাস্ট দিয়ে অ্যানোটেশন করা হয়েছে, সেখানে দেখবেন যে এই ধরনের ছবিগুলো খুবই কমন। এই দেখেন, এই যে পেপার রিসার্চ গেটের এই যে রাস্টের এই ছবিগুলা। ঠিক আছে, তার মানে এগুলা নিয়ে অনেক পেপার পাবলিকেশন হয়েছে। এই যে পাই চার্ট রিপ্রেজেন্টিং রাস সাবসিস্টেম। ঠিক আছে, তার মানে আপনি এই ছবিটা ডিরেক্টলি ইউজ করতে পারেন। এখন আসি, এই পাই চার্টের ডান পাশে লেখা আছে। ঠিক আছে, এই যে আমরা বলতেছি যে 4497টা ফিচার বা কোডিং সিকোয়েন্স, এই জিনগুলা আসলে যে প্রোটিনগুলা তৈরি করে তারা কোন পাথওয়েতে, যেমন দেখেন একদম টপ নাইট্রোজেন মেটাবলিজমের জন্য 9টা প্রোটিন আছে, বা আমরা বলতে পারি 9টা জিন আছে। ব্যাকটেরিয়ার মর্টিলিটি অ্যান্ড কেমোট্যাক্সিসের জন্য এখানে আসলে 0 দেখাচ্ছে, যদিও হয়তো সে কিছু হাইপোথেটিক্যাল প্রোটিন এখানে থাকতে পারে। ঠিক আছে, তারপর নিউক্লিওসাইড এবং নিউক্লিওটাইড বায়োসিনথেসিসের জন্য তার 76টা জিন আছে। তারপর আমাদের ইম্পর্টেন্ট যে ইনফরমেশন গুলো লাগে, যেমন সেল ওয়াল এবং ক্যাপসুলের জন্য আছে 12টা,
ঠিক আছে। তারপর ফাজ, প্রোফেস, ট্রান্সপোজেবল এলিমেন্টের জন্য আছে 25টা। ঠিক আছে। তো সবগুলা যোগ করলে হয়তো আপনি 4497টা নাও পেতে পারেন, কারণ এখানে অনেকগুলো আছে। আমরা ওই যে দেখেছিলাম যে হাইপোথেটিক্যাল প্রোটিন, সো হাইপোথেটিক্যাল প্রোটিনের তো ফাংশন গুলা সে জানে না। ঠিক আছে। যে প্রোটিনের বা যে নিউ কোডিং সিকোয়েন্সের ফাংশন গুলা সে আলটিমেটলি জানে, তাদেরকেই হচ্ছে এই পাথের মধ্যে সে অ্যাসাইন করছে। ঠিক আছে। তো আমরা চাইলে আমাদের পেপারের জন্য কিন্তু এই ছবিটা আমরা ডিরেক্টলি ইউজ করতে পারি। এখন সাবসিস্টেম কোনগুলা? সাবসিস্টেম মানে হচ্ছে এই যে নাইট্রোজেন মেটাবলিজম। ঠিক আছে। এর ভিতরে দেখেন ডিনাইট্রিফিকেশন, নাইট্রোজেন মেটাবলিজম। নাইট্রোজেন মেটাবলিজমের ভিতরে আবার দেখেন অ্যামোনিয়া অ্যাসিমিলেশন, নাইট্রোসেটিভ স্ট্রেস। ওকে। আবার যদি নিচের দিকে যাই, যে স্ট্রেস রেসপন্স, ব্যাকটেরিয়ার স্ট্রেস রেসপন্সের জন্য যেমন অসমোটিক স্ট্রেস, সেটার ভিতর আছে হচ্ছে কোলিন অ্যান্ড বিটেইন আপটেক, অসমোরেগুলেশন। এই যে প্রত্যেকটা পাথওয়ে বা প্রত্যেকটা প্যারামিটার, এদেরকে বলতেছে এক একটা সাবসিস্টেম, সহজ করে। সো এরকম 312টা সাবসিস্টেমের মধ্যে 4497টা কোডিং সিকোয়েন্স আছে। ঠিক আছে। বেসিক্যালি এটাই হচ্ছে রাস্টের মাধ্যমে অ্যানোটেশন। এখন আরো একটু ডিটেলসে যাই। আমি যদি কোনো স্পেসিফিক ফিচার দেখতে চাই রাস্টে, ঠিক আছে, যেমন আমি চাই যে এইখান থেকে দেখব যে আহ, এই যে ডরমেন্সি এবং স্পোরুলেশনের জন্য একটা জিন আছে, ঠিক না? অথবা যেগুলো বেশি, এখান থেকে একটা ধরি, যেমন আয়রন অ্যাকুইজিশন এবং মেটাবলিজমের জন্য 23টা জিন আছে। এই 23টা জিন কি কি, ঠিক আছে, সেটা যদি আমি দেখতে চাই, তাহলে এই যে উপরে সাবসিস্টেম স্ট্যাটিস্টিক্স, এইখান থেকে আমরা ডান পাশে চলে যাব, ফিচার্স ইন সাবসিস্টেমস। ঠিক আছে। এইখানে গিয়ে এই যে ক্যাটাগরি যে অপশনটা, এখানে অল থেকে আমরা আমাদের ক্যাটাগরিটা সিলেক্ট করে দিব। এখন আমাদের ক্যাটাগরি কোনটা ছিল? এই যে ধরেন কি সেল ওয়াল এবং যে এটা ছিল সেল ওয়াল এবং ক্যাপসুল। সো এটা যদি ক্লিক করি, তাহলে এই রিলেটেড যে জিন এবং সাবসিস্টেম এবং জিনগুলোর রোল কি কি এখানে অটোমেটিক চলে আসবে। দেখেন এখানে কি কি আছে, আউটার মেমব্রেন ক্যারিয়ার প্রোটিন লল এ আছে, এএমপিজি পারমিয়েজ আছে। ঠিক আছে। সো 8টা। সো এখান থেকে আমি যদি চাই যে না, আমি অন্য কোনো প্যারামিটার দেখতে চাই, তাহলে এখান থেকে ধরেন আমি চাই যে আয়রন অ্যাকুইজিশন এবং মেটাবলিজমের জন্য, ক্লিক করলে এই যে চলে আসবে। ঠিক আছে। এই যে সাইডোরোফোর আছে, আয়রন অ্যাকুইজিশন প্রোটিন, তারপর সাইডোরোফোর সিনথেটেজ, বিভিন্ন জিন আছে এবং প্রোটিন আছে তার মধ্যে। আমি যদি চাই ব্যাকটেরিয়া হোস্টের ডিফেন্সের জন্য, মানে হোস্টের এগেনস্টে ডিফেন্সের জন্য কি কি মেকানিজম ইউজ করে, তাহলে এখানে চলে যাই যে ডিফেন্স বা স্ট্রেস রেসপন্সও দেখতে পারি, অর্থাৎ সে একটা স্ট্রেসে পড়লে কি জেন এক্সপ্রেস করে। যেমন দেখেন, স্ট্রেসে পড়লে ব্যাকটেরিয়া ওই যে গ্লাইসিন বিটেইন আপটেক করার চেষ্টা করে, এটা হচ্ছে ফ্রিজিং স্ট্রেসে, এই তার জন্য বেড টি জিনটা আছে। ঠিক আছে। তারপর অসমো রেগুলেশনের জন্য জিন আছে, অসমো রেগুলেশনের জন্য অ্যাকোয়াপোরিন জিন আছে। ঠিক আছে। সো এইভাবে আমরা চাইলে দেখতে পারি, এবং আমরা যদি চাই যে না, আমরা এখান থেকে দেখবো না, আমরা এই ফাইলটা ডাউনলোড করে দেখবো, ঠিক আছে, এবং সবগুলা ফিচার একসাথে দেখতে চাই, তাহলে আমরা এই যে রাস্টের আগের প্ল্যাটফর্মে চলে আসব, যেখান থেকে আমরা সিট ভিউয়ারে গিয়েছিলাম। সেখানে এই যে নিচে দেখেন অনেকগুলা বক্স আছে, ক্লিক করলেই দেখেন আপনি চাইলে ডিএনএ কন্টিগ গুলা সেপারেটলি ডাউনলোড করতে পারবেন। তারপরে যে লাস্ট ক্লাসে আমরা দেখলাম জিনোম ফাইল ফরম্যাট বা জিএফএফ3 ফরম্যাটে। ঠিক আছে। তারপরে যে স্প্রেডশিটে, অর্থাৎ এক্সেল ফাইলের মধ্যে সব সিকোয়েন্স আপনি নিয়ে একবারে দেখতে পারবেন। তো আমি একটা নিয়ে দেখাই, যেমন স্প্রেডশিটে যদি এক্সেল এস ফরম্যাটে নেই, তাহলে কেমন হয়। আর আমি দুইটা ফাইল দেখাবো, ঠিক আছে। আর ওই যে অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্স গুলা, যে যে 4427টা জিন সে প্রেডিক্ট করলো, তাদের নিউক্লিওটাইড এবং অ্যামিনো অ্যাসিডের সিকোয়েন্স, তো আমরা অ্যামিনো অ্যাসিডের সিকোয়েন্সটাও এখান থেকে দেখতে চাই। ঠিক আছে। তো আমরা যদি এই দুইটা ফাইল এখান থেকে ডাউনলোড করি, আচ্ছা আমি আপনাদেরকে এখন ফাইল ফরম্যাটটা একটু দেখাই, যে ফাইল ফরম্যাটটা কেমন হয়। দেখেন এরকম একটা ফাইল কিন্তু আমরা লাস্ট ক্লাসেও দেখেছিলাম। ঠিক আছে। ওইটা ছিল হচ্ছে প্রজ্ঞার জন্য, ঠিক না? কিন্তু রাস্টের ক্ষেত্রে এটা আরেকটু বেশি
ডিটেইলড, ঠিক আছে, এই জন্য রাস্টটা আসলে অনেক বেশি ইউজড হয়, ঠিক আছে। সো রাস্টের ক্ষেত্রে দেখেন এই যে কন্টিগ আইডি, কোন কন্টিগে গেলে আপনি এই জিনটা পাবেন, ঠিক আছে। তারপর এই জিনের নাম কি দেখবেন দেওয়া আছে ভিতরে, তারপর এই জিনের ফাংশনটা কি, ঠিক আছে। আর তারপর যে যেমন কিছু হাইপোথেটিক্যাল প্রোটিন আছে। তারপর এইখানে আরেকটা ব্যাপার যে ইন্টারেস্টিং, এইখানে দেখেন প্রত্যেকটা জিনের জন্য তার কোডিং সিকোয়েন্সটা সে এখানে দিয়ে দিছে, এবং তার ডান পাশে আবার সে অ্যামিনো অ্যাসিডের সিকোয়েন্সও দিয়ে দিছে, ঠিক আছে। এই যে দেখেন FLD IQ, এগুলো হচ্ছে অ্যামিনো অ্যাসিডের সিকোয়েন্স, আর এটা হচ্ছে নিউক্লিওটাইডের সিকোয়েন্স। সো আপনি চাইলে এখান থেকে যদি আপনার কোনো একটা যেমন আমি যদি ধরেন এখান থেকে গাইরে জিনের জন্য মিউটেশন দেখতে চাই, আমি লাস্ট ক্লাসে বলেছিলাম ঠিক না। সো আমি এখান থেকে জাস্ট যেটা করব যে এখানে সার্চ করতে পারি গাইরে। সো সার্চ করলাম, দেখি। এই যে দেখেন এখানে হয়তো গাইরের এটা চলে আসছে, এই যে রেসিস্টেন্স টু ফ্লোরোকুইনালন টপোআইসোমারেস, ঠিক আছে। এটাই হচ্ছে এই যে এটিপি ডিপেন্ডেন্ট যেটা। আচ্ছা, এখন যদি আপনি চান যে এই যে ডিএনএ গাইরের সাবইউনিট বি, ঠিক আছে, আরেকটা হচ্ছে সাবইউনিট এ, এখন আপনি যদি মিউটেশন দেখতে চান আপনার নিউক্লিওটাইড সিকোয়েন্সটা দরকার হবে। এই দেখেন তার ডান পাশে নিউক্লিওটাইড সিকোয়েন্সটা দেওয়া আছে। সো আপনি একটা র সিকোয়েন্সের সাথে বা রেফারেন্স সিকোয়েন্সের সাথে আপনি চাইলে এটা কম্পেয়ার করে দেখতে পারেন যে হ্যাঁ মিউটেশন আছে কিনা, ঠিক আছে। সো এইটা একটা ফাইল ফরম্যাট। আরেকটা ফাইল ফরম্যাট যেটা দেখাবো বলছিলাম সেটা হচ্ছে আপনার প্রোটিনের সিকোয়েন্স গুলা, ঠিক আছে। প্রোটিনের সিকোয়েন্স গুলা ঠিক একই ফাস্তার মতোই, এখানেও খুব বেশি ডিফারেন্স নাই, ঠিক আছে। এটা হচ্ছে সেই প্রোটিনের সিকোয়েন্স গুলা। স্ক্রিনে আসবে, হ্যাঁ স্ক্রিনে চলে আসছে, ঠিক আছে। সো আপনার যদি কখনো ব্যাকটেরিয়ার প্রোটিওম নিয়ে কাজ করা লাগে, ঠিক আছে, যে আপনি কোনো একটা ফাংশন প্রেডিক্ট করার জন্য আমরা টোটাল প্রোটিওমটা দরকার, প্রোটিওম মানে কিন্তু তখন এই অ্যামিনো অ্যাসিডের যে ফাস্টা ফাইল, এটা হচ্ছে প্রোটিওম, ঠিক আছে। আর প্রোটিওম দেখানোর একটা বিশেষ কারণ আছে, সেটা একটু পরে বলবো, ঠিক আছে। সো ফাস্টা থেকে রাস্ট থেকে আসলে আমরা এই ধরনের ডেটাগুলাই পাই, ঠিক আছে, রাস্টের অ্যানোটেশনের মাধ্যমে। তবে আপনাদের কোশ্চেন নেওয়ার আগে আমি আরেকটা ব্যাপার শেয়ার করতে চাই, যে একটা জিনিস কেউ কি খেয়াল করছেন যে একই ব্যাকটেরিয়ার জন্য প্রক্কা হয়তোবা 3792টা করতে পারে, কিন্তু রাস্ট হয়তো 4200টা করতে পারে, ঠিক আছে। তো আপনি যখন পেপার করবেন পেপারে তো লিখবেন যে দুইটাই, ঠিক আছে, যে আমি রাস্ট দিয়েও করছি প্রক্কা দিয়েও করছি, ঠিক আছে। রাস্ট দিয়ে আসছে 3792টা, প্রক্কা দিয়ে আসছে হচ্ছে 4000 সামথিং সাপোজ। তখন কিন্তু রিভিউয়ার আপনাকে কোশ্চেন করবে যে তাহলে কোনটা বেশি আহ, তুমি অ্যাকসেপ্ট করবা, বা এই ডিসক্রিপেন্সি বা এরকম হওয়ার কারণ কি। আমাকে কিন্তু রিভিউয়ার ডিরেক্টলি এই কোশ্চেনটা করছিল, তখন আমি উত্তর দিছিলাম যেটা, সেটা হচ্ছে এই দুইটা টুলস এর মধ্যে জিনোম অ্যানোটেশনের জন্য তারা যে অ্যালগোরিদমটা ইউজ করে, ঠিক আছে, এই অ্যালগোরিদমটা আলাদা, ঠিক আছে। এটাই হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট রিজন আর কি, ঠিক আছে। সো এই ধরনের কোশ্চেন হয়তো আপনারও ফেস করা লাগতে পারে, ঠিক আছে, আপনি যখন পেপার করতে যাবেন। এখন রাস্ট রিলেটেড যদি কারো কোশ্চেন এবং অ্যানোটেশন রিলেটেড কোনো কোশ্চেন থাকে তাহলে আমি নিতে পারি। আর রাস্ট তো অনেক বেশি আপডেটেড থাকে, এটাও একটা কারণ হতে পারে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি। হ্যাঁ, এটা অবশ্যই একটা কারণ। রাস্ট বেশ ভালোই আপডেটেড থাকে, এবং আপনি দেখবেন কোনো একটা প্রোটিনের জন্য বা কোনো একটা জিনের জন্য, ঠিক আছে, রাস্টের প্রক্কাতে হয়তো সে হাইপোথেটিক্যাল প্রোটিন দেখাচ্ছে, কিন্তু রাস্টে সে ফাংশন দেখাবে, মানে দেখাতে পারে। এজন্য রাস্ট বেশ ভালোই আপডেটেড। কিন্তু আপনাকে অবশ্যই দুইটা টুলস ইউজ করতে হবে, ঠিক আছে। দুইটা টুল ইউজ করলে যেটা হয় যে ডেটাটার ওই যে যেটা বলেছিলাম যে ভ্যালিডিটি বাড়ে, ঠিক আছে। ওকে, নেক্সট কোশ্চেন এই রিলেটেড। কারো কোনো কোশ্চেন? আচ্ছা, আমি আপনাদেরকে পেপারের রেফারেন্সই দেখাই, তাহলে হয়তো আপনাদের ব্যাপারটা ক্লিয়ার হবে। এই যে আমি যে কথাটা বললাম এটা আসলে ভ্যালিড কিনা, যে রাস্টের ক্ষেত্রে যেমন এই পেপারটাতে একটু খেয়াল করেন, এখানে একটা মার্ক করা জায়গা দেখতে পারবেন, দেখেন এখানে লিখছে যে রাস্ট হচ্ছে 4338টা প্রেডিক্ট করছে, ঠিক আছে। আর হচ্ছে প্রজ্ঞা প্রেডিক্ট করছে হচ্ছে 4227টা। তো আমরা এই পেপারটা যখন দেই তখন কিন্তু এই যে এই লাইনটা ছিল না,
এই যে রেফারেন্স দিয়ে 39 40 এই লাইনটা ছিল না। তো আমাদেরকে রিভিউয়ার কোশ্চেন করছিল যে এই ডিসক্রিপেন্সির কারণ কি। তখন আমরা লিখছিলাম, দেখেন এই যে দ্য ডিসক্রিপেন্সি ইন দ্য নাম্বার অফ প্রেডিক্টেড কোডিং সিকোয়েন্স মাইট বি ডিউ টু এই যে ডিফারেন্সেস ইন দেয়ার আন্ডারলাইং অ্যালগোরিদম, ঠিক আছে। তারপর রেফারেন্স ডেটাবেস, ওই যে রেফারেন্স ডেটাবেসটা আসলে তারা কত আপডেট করতেছে, আর ক্রাইটেরিয়া ফর জিন কলিং, এটাও হতে পারে যে সে কিভাবে কোডিং সিকোয়েন্স গুলা প্রেডিক্ট করতেছে, ঠিক আছে। সো এই ধরনের সিচুয়েশন গুলা কিন্তু আপনাদেরও ফেস করা লাগতে পারে, ঠিক আছে। আবার আমি আরেকটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে আরেকটা জিনিস দেখাই যে, যেমন দেখবেন আপনি যদি অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট জিন এটা যদি আপনি কার্ড দিয়ে প্রেডিক্ট করেন, ঠিক আছে, তাহলে দেখবেন অনেক জিন দেখাবে। কিন্তু আপনি যদি রেস ফাইন্ডার দিয়ে প্রেডিক্ট করেন তাহলে দেখবেন জিনের সংখ্যা অনেক কমে গেছে। এটার পসিবল কারণ কি, কেউ বলতে পারবেন? দেখেন, আমরাও এই পেপারটাতে এরকম দিয়েছিলাম যে আমাদের যে জিনোমটা স্ট্রেনটা BDSA1, সেখানে কার্ডের মাধ্যমে জিন দেখাইছে 16টা, ঠিক আছে, কিন্তু রেস ফাইন্ডারে অনলি 2টা। এর কারণ হচ্ছে, দেখেন, আমাদেরকে ঠিক রিভিউয়ার একই কোশ্চেন করছে যে এই ডিসক্রিপেন্সির কারণ কি। তখন লিখছি যে কার্ড হচ্ছে যত ধরনের রেসিস্ট্যান্ট জিন আছে, বোথ ইন্ট্রিনসিক অ্যান্ড অ্যাকোয়ার্ড, এজন্য যেহেতু সে ইন্ট্রিনসিক এবং অ্যাকোয়ার্ড সব জিনিস ক্যারি করে, এজন্য সে বেশি সংখ্যায় দেখায়। কিন্তু রেস ফাইন্ডার শুধুমাত্র অ্যাকোয়ার্ড জিনগুলাকে, অর্থাৎ হরিজন্টাল জিন ট্রান্সফারের মাধ্যমে যেগুলো পায় সেগুলাকে প্রেডিক্ট করে, এজন্য এইখানে সংখ্যার, এবং এটাই বলা হয়েছে যে কন্ট্রিবিউটিং টু দা অবজার্ভ ডিসক্রিপেন্সি। ওকে, সো এইটা দেখানোর কারণ হচ্ছে যাতে এই ধরনের কোশ্চেন আপনারা যদি কোনো পেপার করার সময় ফেস করেন, যাতে আপনারা সহজে অ্যাড্রেস করতে পারেন, ঠিক আছে। সো অ্যানোটেশন নিয়ে যদি কারো কোনো কোশ্চেন না থাকে, তাহলে আমরা আজকের সেশনটা শুরু করব। মানে মানে আজকের সেশন বলতে আজকের সেশন শুরু হয়েছে, কিন্তু আমাদের আজকে যেটা মেইনলি দেখার ছিল যে মোবাইল জেনেটিক এলিমেন্ট, সেটা আমরা শুরু করব, ঠিক আছে। কারো কোনো কোশ্চেন আছে? তাহলে আমরা মোবাইল জেনেটিক এলিমেন্টে চলে যাব। না স্যার। ঠিক আছে, আমরা তাহলে মোবাইল জেনেটিক এলিমেন্টে চলে যাই। হুম, ওকে, আমি এক স্যার আপনি লেফটটাতে শিফট করলাম। আগের ক্লাসে বলবেন, স্যার কেউ আগের কিছু বলবেন? ক্লাসে জি স্যার, আগের ক্লাসে বলছিলেন যে প্রোফাস ডিটেকশনটা হচ্ছে কি আমাদের হ্যাঁ, দেখাবেন হ্যাঁ, আর কি ওই হ্যাঁ, হ্যাঁ, টাইমে হয়তো। প্রোফেস তো মোবাইল জেনেটিক এলিমেন্টের মধ্যেই পড়ে, তো আমরা এর মধ্যে সবই দেখাবো, ঠিক আছে অন্তর। এখন আসি ওই মোবাইল জেনেটিক এলিমেন্টের মধ্যে আসলে আমরা কি কি দেখবো সেটা আমরা একটু শেয়ার করি আগে। আমরা দেখবো কিভাবে আইএস এলিমেন্ট ডিটেক্ট করতে পারি, ঠিক আছে। তারপরে হচ্ছে আইএস এলিমেন্ট দেখবো, ট্রান্সপোজন দেখবো, ঠিক আছে। তারপরে হচ্ছে প্রোফেজের সিকোয়েন্স গুলো আমরা দেখবো। এরকম আমরা শুরু করি, তারপর আমরা গ্র্যাজুয়ালি ওয়ান বাই ওয়ান দেখবো, ঠিক আছে। সো আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে আইএস এলিমেন্ট। আমরা জানি আইএস এলিমেন্ট হচ্ছে কি ইনসার্শন সিকোয়েন্স, ঠিক না? ইনসার্শন সিকোয়েন্স গুলো আমরা কিভাবে ডিটেক্ট করব, তার জন্য আমরা গ্যালাক্সিতে একটা টুলস ইউজ করব। এটার নাম হচ্ছে আইএসি স্ক্যান। আইএসি স্ক্যান, ঠিক আছে। সহজ কথা, ইনসার্শন সিকোয়েন্স স্ক্যান। মানে এই টুলসের কাজ হচ্ছে, এটা অনেকটা যে অ্যাব্রিগেটের মতোই, তার একটা নিজস্ব সার্ভার আছে, ঠিক আছে। তো আমি যখন আইএসি স্ক্যানের মধ্যে আমার ফাস্টা ফাইলটা দিব, সে তার ডেটাবেজের মধ্যে দিয়ে আমার জিনোমটাকে সে স্ক্যান করতে থাকবে, স্ক্যান ফর ইনসার্শন সিকোয়েন্স। ওকে, সো এটার জন্য আমরা যাব যেটা আইএসি স্ক্যান, এটাতে যাব, যাওয়ার পরে এখানে ইনপুট ফাইল সিলেক্ট করে দিব। সো যেমন এই যে আপনাদেরকে দিয়েছিলাম T1 ফাস্তা, রাইট? সো T1 ফাস্তা, এই ফাইলটাকে আমি সিলেক্ট করে দিলাম। এইখানে আমি যদি একটু কনক্লুসিভ রেজাল্ট পেতে চাই, তাহলে এই যে এই ফাইলটা আমরা ডিলিট করে দিব, সরি ইয়েস করে দিব, যে রিমুভ ইনকমপ্লিট আইএস এলিমেন্ট, ঠিক আছে। কারণ ইনকমপ্লিট আইএস এলিমেন্টের আবার ডেফিনেশন কি, যাদের লেংথ দেখেন এখানে দেয়া আছে, ঠিক আছে। সো আমরা এটা যদি ইয়েস করে দেই, ইয়েস করে জাস্ট আমরা রান টুলসে দিয়ে দিব। রান টুলসে দিলে দেখা যাবে সে অনেকগুলা ফাইল জেনারেট করবে, ঠিক আছে। লগ ফাইল, টেবুলার, সামারি, রেজাল্ট, ঠিক আছে। সো এটা হতে একটু সময় লাগে কারণ তার ডাটাবেসটা অনেক বড়, এবং এটা ফাইন্ড আউট করতে সে বেশ ভালোই সময় নেয়। তারপরও 1 ঘন্টার মতো দেখা যায় যে অনেক সময় লেগে যায়।
সো আমি অলরেডি একটা করে রাখছি এই T1 এর জন্যই। আমরা এখন দেখি যে এই যে ফাইলগুলো জেনারেট হয়, যে এখানে যে ফাইলগুলা, সেগুলো আসলে দেখতে কেমন, কি মিন করে, ঠিক আছে। আহ একদম নিচে থেকে শুরু করি। এখানে একটা লগ ফাইল আছে, লগ ফাইল আমাদের না দেখলেও চলবে, কারণ লগ ফাইল হচ্ছে তার তার এক ধরনের অপারেটিং সিস্টেমের মতো। সে কোন পাথওয়েতে যাচ্ছে, কি করতেছে না করতেছে, সবকিছু এখানে আছে। আমরা যেটা থেকে শুরু করব সেটা হচ্ছে টেবুলার সামারি রেজাল্ট, ঠিক আছে। আমরা এই ফাইলটাতে দেখি। এই ফাইলটাতেও আসলে আমরা খুব বেশি ইনফরমেশন পাই না, ঠিক আছে। এইখানে জাস্ট দেওয়া আছে যে সিকোয়েন্সের আইডি দেয়া। তার সিকোয়েন্স আইডি মানে হচ্ছে এটা হচ্ছে কন্টিগ নাম্বার, ঠিক আছে। কন্টিগ নাম্বার আর হচ্ছে কোন ফ্যামিলির আইএস সিকোয়েন্স সেটা দেয়া আছে, আর হচ্ছে তার লেংথ কত। তবে আমরা যদি আর একটু ডিটেল দেখতে চাই তাহলে এই যে টেবুলার রেজাল্ট এটাতে যাব, ডেটা 1 যেটা টেবুলার রেজাল্ট, হ্যাঁ এইখানে। এখন দেখেন আহ এখানে কলাম 1-এর মধ্যে হচ্ছে কন্টিগের আইডি গুলা দেওয়া আছে, অর্থাৎ হয়তো ওই T1 ফাস্টা ফাইলের মধ্যে প্রায় 60 বা 70টা কন্টিগ, কন্টিগের নাম্বার হচ্ছে এরকম। সো কত নাম্বার কন্টিগে আছে। তারপর হচ্ছে আইএস ফ্যামিলি, কোন ফ্যামিলি, ইনসার্শন সিকোয়েন্সের অনেক ফ্যামিলি আছে, বিভিন্ন ফ্যামিলির ইনসার্শন সিকোয়েন্স, এক এক ব্যাকটেরিয়ার জন্য এক একটা প্রিভ্যালেন্ট, ঠিক আছে। সো যেমন এখানে দেখা যাচ্ছে IS5 আছে, IS30 আছে, IS30 দুইটা আছে, ঠিক আছে। যেমন IS5 এর প্রায় 1, 2, 3টা, ঠিক আছে। তো এটা হচ্ছে ফ্যামিলি। ফ্যামিলির মধ্যে আবার স্পেসিফিক ক্লাস্টার, ঠিক আছে, ইনসার্শন সিকোয়েন্সের। আমরা যদি জানতে চাই যে ধরেন সাপোজ এই যে ইনসার্শন সিকোয়েন্সের সিকোয়েন্সটা কি, এই যে এখানে সে দিয়ে দিছে, প্রেডিক্ট করে দিছে, ঠিক আছে, ছোট ছোট সিকোয়েন্স গুলা। আর আপনার যদি দরকার হয় যে আমি এই IS5 এর যেটা IS5302 এইটা জিনোমের মধ্যে আমি খুঁজে পেতে চাই, দেখতে চাই, তখন আপনি চলে যাবেন এই যে এই কন্টিগের মধ্যে, ঠিক আছে। এই কন্টিগের মধ্যে গিয়ে এই যে এত নাম্বার নিউক্লিওটাইড থেকে শুরু করে এত নাম্বার নিউক্লিওটাইড, ঠিক আছে, আপনি যদি যান তাহলে এই IS5 কন্টিগটা, সরি IS5 ফ্যামিলির যে ক্লাস্টারটা সেটা পেয়ে যাবেন, ঠিক আছে। সো এই রেজাল্টটাকে আমি কিভাবে ইন্টারপ্রেট করতে পারি, এই রেজাল্টটাকে আমি এইভাবে ইন্টারপ্রেট করতে পারি যে আমার যে ব্যাকটেরিয়াল জিনোম সিকোয়েন্স অ্যাসেম্বলড ফাইল, তার মধ্যে টোটাল 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা ইনসার্শন সিকোয়েন্স আছে। এর মধ্যে IS5 এর আছে হচ্ছে 3টা, ঠিক আছে। তারপর IS4 এর আছে সাপোজ 2টা, IS30 এর আছে 2টা, আর বাকিগুলো একটা করে, ঠিক আছে। সো এইভাবে আপনি চাইলে ইন্টারপ্রেট করতে পারেন যে the total number of insertion sequence in our assembled genome was 10, being distributed into 2 for IS5, 3 IS30, ঠিক আছে। এইভাবে আমরা এক্সপ্লেন করতে পারি। এখন আহ আমরা যদি আরেকটু উপরের দিকে যাই তাহলে এই যে ইনসার্শন সিকোয়েন্স গুলা, নিউক্লিওটাইড সিকোয়েন্স কি কি, ঠিক আছে। যেমন এই যে IS5302 নিউক্লিওটাইড সিকোয়েন্স হচ্ছে এইটা, ঠিক আছে। কারো যদি অনেক সময় আমাদের এরকম দরকার হতে পারে যে আইএস সিকোয়েন্সের মধ্যে আবার কোনো অ্যান্টিমাইক্রোবিয়াল রেসিস্ট্যান্ট জিন আছে কিনা, সেটা আমরা জানতে চাইতে পারি না, যে মোবাইল জেনেটিক এলিমেন্টের মধ্যে কোনো AMR জিন আছে কিনা। সেক্ষেত্রে এই কন্টিগটা ধরে যদি আমরা রেস ফাইন্ডারে সার্চ করি, বা এই পুরো ফাইলটাকে ধরে যদি রেস ফাইন্ডারে সার্চ করি, তাহলেই তো পেয়ে যাব যে এর মধ্যে কোনো অ্যান্টিমাইক্রোবিয়াল রেসিস্ট্যান্ট জিন আছে কিনা, ঠিক আছে। হ্যাঁ, ওকে। তারপরে হচ্ছে নিউক্লিওটাইড সিকোয়েন্স তো বললাম। আর ORF, আচ্ছা, একটা হচ্ছে নিউক্লিওটাইড সিকোয়েন্স, আর ORF মানে হচ্ছে এই যে এইটা যদি হয় ধরেন 500 নিউক্লিওটাইড, তাহলে এর মধ্যে আসলে কোডিং সিকোয়েন্স কোন রিজিয়ন এবং কয়টা আছে সেটা হচ্ছে আপনি এই ফাইলে পাবেন। আর এই কোডিং রিজিয়ন গুলার অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্স কি, অর্থাৎ DNA থেকে mRNA ট্রান্সক্রিপশন, ট্রান্সক্রিপশনের পরে ট্রান্সলেশন। তো ট্রান্সলেশন হয়ে গেলে তো এটা অ্যামিনো অ্যাসিডের ফাইল হয়ে যাবে। সো অ্যামিনো অ্যাসিডের ফাইল, এই যে আমাদের প্রথম যে ইনসার্শন সিকোয়েন্স ছিল তার অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্স হচ্ছে এটা, ঠিক আছে। অনেক সময় আমাদের দরকার হতে পারে যে আমরা এটার প্রোটিন মডেলিং করে দেখতে চাইতে পারি, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের তো অ্যামিনো অ্যাসিডের সিকোয়েন্স দরকার, তখন আমরা এই মেথডে কাজ করতে পারি, ঠিক আছে। সো ISC স্ক্যান নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? এইটা থেকে আমরা আসলে কি স্যার ডেটা পাই? হ্যাঁ, ওই শিওর। আইএস সিকোয়েন্সটা সাপোজ আমি আমার পেপারের উল্লেখ করলাম আর কি, মানে লিখলাম, এখন আমার তো বাকি ইনফরমেশন গুলো এক্সটেনশন ফাইল হিসেবে সাবমিট করতে হয় না? না না, এগুলা লাগে না। এগুলা সাধারণত, এগুলা কেন লাগে না আমি আপনাকে বলি। সব ফাইল আমাদের দিতে হয় না, ঠিক আছে। কেন দিতে হয় না, এক নাম্বার কারণ হচ্ছে আপনি যে ব্যাকটেরিয়া জিনোমটা নিয়ে কাজ করবেন, এটা কিন্তু আপনাকে জিন ব্যাংকে জমা দিয়ে অ্যাক্সিশন নাম্বার নিতে হবে, এবং এই অ্যাক্সিশন নাম্বারটা আপনাকে পেপারে উল্লেখ করতে হবে।
তাহলে কিন্তু রিভিউয়ার ডেটা পেয়ে গেল, 1 নাম্বার। 2 নাম্বারে হচ্ছে আপনি কিন্তু এই যে আইসি স্ক্যানের ভার্সন, আমি একদম প্রথম ক্লাসে বলছিলাম যে প্রত্যেকটা টুলস ম্যানুস্ক্রিপ্টে ভার্সন নাম্বার লিখতে হবে। এই যে গ্যালাক্সি ভার্সন এত, এটা কিন্তু আপনি মেনশন করে দিবেন। কেন? কারণ রিভিউয়ার যাতে সে যদি নিজে রিভিউ করতে চায় ডেটা নিয়ে, ঠিক আছে, সে যাতে ঠিক এই ভার্সনটা ইউজ করলে আপনার রেজাল্টটা পাবে। এখন কেউ যদি ধরেন 1.9 বা 1. আরো আপডেটেড ভার্সন বা নিচের ভার্সন ইউজ করে, সে হয়তো কিন্তু ওই রেজাল্টটা নাও পেতে পারে। ঠিক আছে। সো রিভিউয়ারকে সবসময় এই ডেটাগুলো না দিলেও চলে, কিন্তু সামহাউ রিভিউয়ার যদি বলে যে না, যত ধরনের সাপ্লিমেন্টারি ফাইল আছে, ফাইল দিতে, ইউজুয়ালি রিভিউয়ার চায় না। ঠিক আছে, কিন্তু রেডি করে রাখা ভালো। ঠিক আছে, বুঝতে পেরেছেন? স্যার ডাউনলোড প্রসেসটা একটু দেখা দিয়েন তো। ও আচ্ছা আচ্ছা, ডাউনলোড প্রসেস কিভাবে ডাউনলোড করব না, এই যে দেখেন, এই যেমন 6 নাম্বার ফাইল টেবুলার রেজাল্ট, এটা আমি দেখতে চাই। যে আপনি মনে হয় কোশ্চেন করেছিলেন যে এক্সেল ফাইলটা কিভাবে পাবো, রাইট? আচ্ছা, হ্যাঁ, বা যিনি কোশ্চেন করেন, দেখেন এই যে 6 নাম্বার ফাইল, নিচে গেলাম। নিচে গেলেই নিচের দিকে দেখবেন কতগুলো আইকন আছে। এই আইকনে কার্সর রাখলেই দেখতে পারবেন। যেমন এই যে এটা হচ্ছে ডাউনলোড। ঠিক আছে। সো আমি যদি এখান থেকে ডাউনলোড দেই, এটা একটা টিএক্সটি ফাইল হিসেবে ওপেন হলো। আপনি যেটা করবেন, একটা এক্সেল ফাইল খুলে সেটাকে ওপেন অ্যাজ টিএক্সটি, এই ফাইলটা আপনার ওপেন হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছেন? অথবা আপনি যদি মনে করেন যে এটাকে আপনি সরাসরি এক্সেল দিয়ে খুলতে চান, তাহলে এখানে যাবেন যে প্রপার্টিসে গিয়ে এই যে চেঞ্জের এখানে গিয়ে ওপেন সুইথ, এখানে দেখবেন যে আপনার এক্সেল অপশনও আছে। ঠিক আছে, আপনি এখান থেকে সিলেক্ট করলে খুব সহজেই বুঝতে পারবেন। ঠিক আছে। সো এরকম প্রত্যেকটা ফাইলের নিচেই সেভ অপশন আছে। ঠিক আছে। যেমন ফাস্টা ফাইল আপনার টিএক্সটি এডিটর দিয়ে খুলতে হবে। আবার যদি এরকম কলাম রো থাকে, সেক্ষেত্রে টিএক্সটি ফাইল দিলে আপনি চাইলেই সহজে সেটাকে এক্সেল ফাইলে খুলতে পারেন। ঠিক আছে, ক্লিয়ার এই ব্যাপারটা? জি স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। Okay. ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি যে আইসি স্ক্যান নিয়ে আর কারো কোনো কোশ্চেন নাই, বা এটা নিয়ে কারো কোনো কোশ্চেন নাই। নেক্সট আমরা চলে যাবো আরো কিছু মোবাইল জেনেটিক এলিমেন্টের মধ্যে। ঠিক আছে। 30 সেকেন্ড, আমি আমার ল্যাপটপটা শুধু চার্জ দিয়ে নেই। আচ্ছা, এখন আমরা মোবাইল জেনেটিক এলিমেন্টের আদার যে প্রপার্টিজ গুলো দেখতে যাব। আমি আজকে ক্লাস সেশনটা শুরু করার আগে সেই সার্ভার করে একটু ঘুরে দেখতেছিলাম। আমি দেখলাম যে অনেক সার্ভারই মেইনটেনেন্সের কাজ চলতেছে। ঠিক আছে। মেইনটেনেন্সের কাজ চলার কারণে যেটা হয় যে ওই সময়টাতে তারা সার্ভারটাকে টার্ন অফ করে রাখে বা সার্ভার আনঅ্যাভেলেবল দেখায়। ঠিক আছে। তো যেসব সার্ভারগুলা এরকম আনঅ্যাভেলেবল বা মেইনটেনেন্স হচ্ছে, তাদের জন্য আমি যেটা করব, তাদের ওইখানে ইনপুট ফাইলের প্রপার্টিস বা উইন্ডোটা কেমন হয় এবং আউটপুটের উইন্ডোটা কেমন হয়, সেটা আমি একটু দেখাবো। ঠিক আছে, তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন। যেমন আমরা এখন দেখবো প্রোফেজ সিকোয়েন্সের জন্য। প্রোফেজ, ঠিক আছে, অর্থাৎ একটা ব্যাকটেরিয়ার মধ্যে ইন্টিগ্রেটেড প্রোফেজ সিকোয়েন্স আছে কিনা। তো এটার জন্য সবচেয়ে রিলায়েবল টুল যেটা, তার নাম হচ্ছে ফাস্টার। FASTER, ফাস্টার। ঠিক আছে। সো ফাস্টারে যদি আপনি ক্লিক করেন, এটা হচ্ছে কানাডার ম্যাকমাস্টার ইউনিভার্সিটির এক গ্রুপ অফ সায়েন্টিস্ট ডেভেলপ করছে। তো ফাস্টারের নাম হচ্ছে ফাজ সার্চ টুল এনহ্যান্স রিলিজ। ঠিক আছে। তো এইখানে গিয়ে আপনি যেটা করবেন, এখান থেকে নিউ সার্চ অপশনে যাবেন। ঠিক আছে, নিউ সার্চ অপশনে গেলে দেখেন নিচে লেখা যে ফাস্টার ইজ কারেন্টলি আনঅ্যাভেলেবল ফর মেইনটেনেন্স, প্লিজ চেক ব্যাক লেটার ফর নিউ সার্চেস, ইন দ্য মিন টাইম ফাস্টেস্ট ইজ অ্যাভেলেবল। ঠিক আছে। মানে রিসার্চাররা যেটা করছে, প্রথমবার যখন তারা প্রোফেজের জন্য ডেভেলপ করলো, তার নাম দিছিল ফাস্ট, PHAST। সেটাকে আপডেট করে ডেভেলপ করছে ফাস্টার। এরপর তারা ডেভেলপ করছে হচ্ছে ফাস্টেস্ট। ঠিক আছে। সো আমরা এরকম ফাস্টেস্টে চলে আসলাম। ঠিক আছে। সো ফাস্টেস্টে যে আমাদের যেটা করতে হবে, নিউ সার্চ। দেখেন এখানে বলছে যে কারেন্টলি আন্ডার গোয়িং মেইনটেনেন্স, তার মানে ইউ মে স্টিল ব্রাউজ আদার্স কোনো অপশন যদি থেকে থাকে। ঠিক আছে, এইটা হয়তো আর 1 সপ্তাহের মতো লাগবে সাপোজ মেইনটেনেন্স থেকে আসতে। সো ইন দ্য মিন টাইম আমরা দেখি যে এটার ইনপুট ফাইলগুলো কিভাবে আমরা দিব আর আউটপুটের রেজাল্টটা কিভাবে নিব, আমরা তো সেটাই অ্যাকচুয়ালি দেখতে চাই। ঠিক না? সো আমরা এখান থেকে অ্যাবাউটে যে ইনপুটের ফরম্যাটটা দেখি। ইনপুটের ফরম্যাটটা হচ্ছে, আমি আপনাদেরকে জাস্ট দেখাই। এইখানে আপনি ইনপুট 3 ভাবে দিতে পারবেন। একটা হচ্ছে আপনার ফাস্টা ফাইলটাকে রেগুলার আপলোড করে দিতে পারবেন। ঠিক আছে। অথবা
আপনার ফাস্টা ফাইলের ভিতরে যে সিকোয়েন্স সেটাকে কপি পেস্ট করে দিতে পারবেন, অথবা আপনার ফাস্টা ফাইলটা যদি জেন ব্যাংকে সাবমিট করা থাকে তাহলে তো আপনাকে একটা অ্যাক্সিশন আইডি দিবে। সো এই অ্যাক্সিশন আইডি দিয়ে আপনি জাস্ট ক্লিক করে দিলেই সে কাজ শুরু করে দিবে। ঠিক আছে। সো এটার জন্য আসলে সেপারেট কোনো না দেখলেও হয়। ঠিক আছে। এটার কি বলে আহ, যে প্ল্যাটফর্মটা খুবই ইজি। ঠিক আছে। সো আমরা এইভাবে ইনপুট দিতে পারি। সরি, আমি এখান থেকে দেখাই। আচ্ছা। সো ইনপুট দেওয়ার পরে এখন আমরা দেখতে চাইবো যে আউটপুট কিরকম আসে। ঠিক আছে। সো ইনপুটের জন্য যেটা বললাম যে আপনি জাস্ট এই নিউ সার্চ অপশনে যাবেন, গেলেই দেখতে পারবেন যে এখানে আপলোড একটা অপশন আছে। ঠিক আছে। আপলোড অপশনে গিয়ে আপনি আপনার ব্রাউজ করে আপনার ল্যাপটপে বা ডেস্কটপে যেখানে ফাস্টা ফাইলটা আছে সেটা দিয়ে জাস্ট আপলোডে ক্লিক করে দিবেন। এরপরে সে অটোমেটিক প্রসেসিং করে আপনাকে ফাইন্ডিংস দেখাবে। এখন ধরেন আমি যেমন আগে একটা করে রাখছিলাম, অনেক আগের আমার একটা কাজের ছিল, যেমন এখানে যেমন দেখাই, আহ, এইখানে আর একটু ডিটেইলি দেখানোর জন্য সে তার প্রেডিকশন গুলো আসলে কিরকম হয়। ঠিক আছে। যেমন একটাতে এখানে সরাসরি রেজাল্ট লিখে দিছে যে নো ফাস ওয়্যার ফাউন্ড ইন দা সিকোয়েন্স। তার মানে আপনার ব্যাকটেরিয়ার জিনোমের মধ্যে যদি কোনো প্রোফেজ সিকোয়েন্স না থাকে তাহলে সে দেখাবে না। ঠিক আছে। ভেরি ইজি। আবার দেখেন এই যে আরো এটা হচ্ছে কমপ্লিট জিনোম হওয়ার কারণে তার মধ্যে হয়তো কোনো প্রোফেজ সিকোয়েন্স দেখাচ্ছে না। কিন্তু আমরা আদার্স কোনো ফাইল নিয়ে কাজ করে দেখি। এই যে যেমন এটা হচ্ছে একটা মানে দেখানোর জন্য যে সব ডেটা আমরা চাইলে এখানে দেখাতে পারবো, এই জন্য আমি এটা সিলেক্ট করলাম। যেমন দেখেন আহ আহ, আমরা এখান থেকে কি কি ডেটা পাই। যেমন এইখানে যে ব্যাকটেরিয়ার এটা ছিল হচ্ছে ক্লেবশিয়েলা নিউমোনির একটা স্ট্রেইন। ঠিক আছে। তার মধ্যে টোটাল কয়টা প্রোফেজ সিকোয়েন্স আছে দেখেন, সেটা হচ্ছে টোটাল হচ্ছে 9টা প্রোফেজ সিকোয়েন্স। এই 9টার মধ্যে 3টা হচ্ছে রেড কালার যেটাকে বলে ইনকমপ্লিট। এখন আর বাকিগুলো হচ্ছে ইনট্যাক্ট। ঠিক আছে। এখন ইনট্যাক্ট, ইনকমপ্লিট বা কোশ্চেনেবল কখন বলবো দেখেন তার একটা ক্রাইটেরিয়া এখানে দেওয়া আছে। ঠিক আছে। ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে আপনি যখন এই ফাস্টেস্ট সার্ভারের মধ্যে আপনার ব্যাকটেরিয়া জিনোমটা আপলোড করলেন তখন ঠিক আগের মতোই ওই আহ, এই ফাজের যে ডেটাবেস তার এগেনস্টে আপনার জিনোমটাকে স্ক্যান করতে থাকে। এখন স্ক্যান করার পরে যদি কোনো অংশে 70%-এর কম সিমিলারিটি পায় তখন সেই রিজিয়নটাকে সে ইনকমপ্লিট হিসেবে প্রেডিক্ট করে। ওকে। এখন সিমিলারিটি যদি 70 থেকে 90 হয় তখন তাকে বলে কোশ্চেনেবল ফাজ। ঠিক আছে। অর্থাৎ কিছুটা ডাউট আছে। আর যদি এরকম হয় যে কোনো একটা রিজিয়ন যেটা 90%-এর উপর সিমিলারিটি দেখাচ্ছে এই ডেটাবেজের সাথে তখন তাকে ইনট্যাক্ট ফাজ বলে। ঠিক আছে। সো আপনি যদি সেই ফার্স্ট সিকোয়েন্সটা দেখতে চান বা সেই ফার্স্ট সিকোয়েন্সের মধ্যে কোনো অ্যান্টিমাইক্রোবিয়াল রেসিস্ট্যান্ট জিন বা ভিরুলেন্স জিন আছে কিনা দেখতে চান তাহলে আপনি চাইলে এই যে এত নাম্বার কন্টিগ নাম্বার 1 এর মধ্যে এই রিজিয়নে গেলে আপনি সহজেই দেখতে পারবেন। ঠিক আছে। আচ্ছা। এখন এই ডেটাটা আমরা কিভাবে পেপারের জন্য লিখবো, আমরা লিখতে পারি যে ফাস্টেস্ট প্রেডিক্টেড 9 prophase region in the assembled genome in which 6 belongs to intact phase and rest of the prophase were found to be incomplete. ঠিক আছে। এইভাবে আমরা চাইলে লিখতে পারি। কিন্তু সে আপনাকে ভাস্ট ডেটা দিবে, প্রচুর ডেটা দিবে। ডেটা যেমন কি কি, যেমন ইনকমপ্লিট যে প্রোফেজ রিজন যেটা 19.3 কেবি, দেখেন তার মধ্যে 18টা প্রোটিন আছে। এখন কি কি প্রোটিন আছে, বা এই যে একটা দেখা যাচ্ছে ইনট্যাক্ট ফাজ যেটা হচ্ছে 47.2 কিলোবেজ, এটা আসলে কি ফাজ। যেমন এইখানে দেখেন 41 কেবির এটা হচ্ছে ক্লেবশিয়েলা ফাজ, একটা হচ্ছে এরুইনিয়া ফাজ। ঠিক আছে। সো এই ফাজের যদি আবার ডিটেইল দেখতে চাই তাহলে শো অপশনে চলে যাব, দিলে দেখেন এই যে নিচে আর অনেক তথ্য চলে আসবে। ঠিক আছে। কোন কোন ফাজের সাথে সে সিমিলারিটিস দেখাচ্ছে। ওকে। তারপর আমরা চাইলে এই যে 18টা প্রোটিন, ফাজের কি কি প্রোটিন এর মধ্যে আছে সেগুলো আমরা চাইলে দেখতে পারি। আমরা যদি এই মাঝখানে ক্লিক করি, অর্থাৎ যে ইনকমপ্লিট ফাজ যে বলতেছি 19.3 কিলোবেজ, এর মধ্যে কি কি নিউক্লিওটাইড আছে। 19.3 কেবি মানে প্রায় 19,300 বেস পেয়ার। সো 19,300 বেস পেয়ারের মধ্যে এটাই হচ্ছে সেই 19,300 বেস পেয়ার। ঠিক আছে। এখন আপনি যদি চান যে আপনার কাছে মনে হচ্ছে যে প্রোফেজের মধ্যে কোনো অ্যান্টিমাইক্রোবিয়াল রেসিস্ট্যান্ট জিন থাকতে পারে, আপনি এই সিকোয়েন্সটা কপি করে একটা ফাস্টা ফাইল তৈরি করবেন, করে জাস্ট রেস ফাইন্ডারে সার্চ দিবেন।
তাহলে রেস ফাইন্ডার আপনাকে বলে দিবে যে প্রোফেজের মধ্যে কোনো অ্যান্টিমাইক্রোবিয়াল রেসিস্ট্যান্ট জিন আছে কিনা। ঠিক আছে। আচ্ছা, এটা গেলো একটা। তারপর এই যে বলতেছি যে প্রত্যেকটা প্রোফেজের মধ্যে, যেমন এটার মধ্যে 18টা জিন, এই 5 জিনগুলা কি কি, ঠিক আছে, এখানে আপনি নিচে গেলে দেখতে পারবেন। এখানে কালার কোডের যেমন এটা হচ্ছে কি কালার, পার্পল কালার বা যে কালারই হোক, ইন্টিগ্রেজ, রিপ্রেসর, ঠিক আছে, এন্ডোনিউক্লিয়াস, রেগুলেটরি প্রোটিন। ঠিক আছে, আমরা চাইলে এখান থেকে ডেটাগুলা কালেক্ট করতে পারি যদি আমরা ফাজ নিয়ে কাজ করতে চাই। ঠিক আছে। তারপর ব্যাকটেরিয়ার কি কি জিন আছে, ঠিক আছে, আহ মানে ব্যাকটেরিয়ার জিন বলতে হচ্ছে এইখানে আদার্স ব্যাকটেরিয়ার কি কি জিন আছে প্লাস ফাজেরও। ওকে, যেমন আছে কিছু আছে নন ফাজ লাইক প্রোটিন বা ফাজ পোর্টাল প্রোটিন। ঠিক আছে, বাট এইখান থেকে আমরা টোটাল 2 ধরনের ডেটা মেইনলি নেই। একটা হচ্ছে এই টেবিলটা আমরা নেই, ঠিক আছে, এটা আমরা সরাসরি পেপারে পাবলিশ করতে পারি টেবিল আকারে। আরেকটা যেটা নেই, দেখেন এর ভিতর একটা জিনোম ভিউয়ার ইন্টিগ্রেটেড করে দিছে। ঠিক আছে, অর্থাৎ আপনার ব্যাকটেরিয়ার পুরো জিনোমটাকে সে সার্কুলার জিনোম হিসাবে দেখাবে আর প্রোফেজ রিজিয়ন গুলাকে হাইলাইট করবে। ঠিক আছে, তো আমরা এই ছবিটা একটু দেখি, দেখলে হয়তো আমাদের আরো ক্লিয়ার হবে ব্যাপারটা। আমার এখানে হয়তো নেট সমস্যার কারণে হয়তো প্রপারলি লোড হচ্ছে না, আমরা একটু অপেক্ষা করি। জিনোম ভিউয়ারে খুবই সুন্দর একটা সার্কুলার ইমেজ জেনারেট করে। ঠিক আছে, এই যে দেখেন এখানে একটা, আপনারা কি সবাই দেখতে পাচ্ছেন? দেখেন একটা খুবই সুন্দর সার্কুলার ইমেজ তৈরি হয়েছে। ঠিক আছে, সার্কুলার ইমেজটা আসলে কি মিন করে এটা আমি বলতেছি। আপনারা কি সবাই দেখতে পাচ্ছেন? জি হ্যাঁ স্যার। জি স্যার। এখন দেখতে পাচ্ছেন না একটা সার্কুলার ইমেজ? কে যেন না বলতেছিলেন, সে কি দেখতে পাচ্ছেন এখন? স্যার দেখা যাচ্ছে তো। হ্যাঁ, ওকে, ঠিক আছে। এই যে দেখেন রাউন্ড, এইখানে কোন কোন জায়গাগুলা ফাজের, ঠিক আছে, এবং কোন জায়গাটা কি ফাজের প্রোটিন, সেই জায়গাগুলা মেনশন করা আছে। তো আপনি চাইলে এই ছবিটা, আমরা সরাসরি এই ছবিটা পাবলিকেশন ইউজ করি, এরকম মানে ভুরি ভুরি এক্সাম্পল আছে। ওকে, এটা আমরা ডাউনলোড করতে চাইলে এই যে নিচের দিকে যাব, নিচের দিকে গেলে হ্যাঁ, এখান থেকে যে ডাউনলোড স্ন্যাপশট অ্যাজ পিএনজি অথবা এসভিজি, যে কোনো ফরম্যাটে চাইলে আপনি সেভ করতে পারেন। আবার আপনি চাইলে ছবিটাকে একটু কাস্টমাইজও করতে পারেন। যেমন আপনি ব্যাকটেরিয়াল জিনগুলা দেখাবেন না, অনলি ফাজের জিন, তাহলে এখান থেকে ব্যাকটেরিয়াল জিন আপনি টার্ন অফ করে দিতে পারেন। দেখেন অনলি ফাজের জিনগুলা দেখাচ্ছে। আপনি যদি চান যে ফাজের রিজিয়ন গুলা দেখাবেন না, অনলি প্রোটিন গুলা, তাহলে দেখেন এইখানে হচ্ছে এইভাবে দেখাচ্ছে, মাঝখানে অনেক কিছু চলে গেছে। এটা হচ্ছে হাইলাইট করার একটা ওয়ে। ঠিক আছে, অনেক সময় কালার ডিফারেন্সের কারণে। আবার এই যে মাঝখানে এইগুলো হচ্ছে জিসি স্কিউ বলে, জিসি স্কিউ আর জিসি কন্টেন্ট। আপনি যদি চান হ্যাঁ এটাও টার্ন অফ করে দিবেন, তাহলে টার্ন অফ করে দিতে পারেন। ঠিক আছে, সো আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে জাস্ট এই নিচের থেকে আপনি এটাকে যে কোনো ফরম্যাটে সহজেই ডাউনলোড করে আপনি কাজ করতে পারেন। উপরে যেটা দেয়া আছে এটা হচ্ছে সার্কুলার ফরম্যাট, আর নিচে যে একই ছবি এটা হচ্ছে লিনিয়ার ফরম্যাট। আপনি চাইলে লিনিয়ার ফরম্যাটেও করতে পারেন, ইটস আপ টু ইউ। ঠিক আছে, আপনি চাইলে সার্কুলার ফরম্যাটেও দেখতে পারেন, মানে ছবিটা ইউজ করতে পারেন, অথবা লিনিয়ার ফরম্যাটেও চাইলে ইউজ করতে পারেন। ঠিক আছে, সো এটাই ছিল বেসিক্যালি ফাজ ডিটেকশন। ঠিক আছে, ব্যাকটেরিয়া ফাজ ডিটেকশনের স্ট্র্যাটেজি বা মেথড গুলা। ঠিক আছে, এখন মানে ফাজ বলতে প্রোফেজ আর কি, লাইসোজেনিক ফেজ। ঠিক আছে, এখন কারো কোনো কোশ্চেন থাকলে আমি নিতে পারি এই এই পার্টিকুলার টপিকস রিলেটেড। তাহলে আমি ধরে নিচ্ছি যে কোনো কোশ্চেন নাই। ওকে, ভেরি গুড। এখন আমরা আরেকটু দেখবো যে অন্য এক পার্টিকুলার সিকোয়েন্স। আচ্ছা, এখন আমরা অ্যাকওয়ার্ড মোবাইল জেনেটিক এলিমেন্ট গুলা, ঠিক আছে, যদিও এখন আমরা যে টুলস এর মধ্যে দেখবো এটা অনেক আগে বেশ পপুলার ছিল, কিন্তু এই ফাস্টেস্ট বা আদার টুল গুলো আসার পরে এটা কিছুটা মানে অবসলিট হয়ে গেছে। তারপরও এটা থেকে আবার কিছু স্পেসিফিক রেজাল্ট পাওয়া যায়। যেমন আগে যে মোবাইল জেনেটিক এলিমেন্ট গুলা দেখলাম, এটা শুধু এলিমেন্ট গুলাকে প্রেডিক্ট করতো, কিন্তু এলিমেন্টের ভিতরে কোনো স্পেসিফিক ইম্পর্টেন্ট প্যারামিটার আছে কিনা সেটা আবার আমাদের ম্যানুয়ালি চেক করে নেওয়া লাগতো। কিন্তু আমরা এখন যেটা ইউজ করব, যেমন দেখেন মোবাইল জেনেটিক এলিমেন্টস এন্ড দেয়ার রিলেশন টু অ্যান্টিমাইক্রোবিয়াল রেসিস্ট্যান্ট জিন এন্ড ভিরুলেন্ট জিন, ভিরুলেন্স ফ্যাক্টর। ঠিক আছে, তার মানে মোবাইল জেনেটিক এলিমেন্টের মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল রেসিস্ট্যান্ট জিন আছে কিনা
এইটা যদি আমরা দেখতে চাই তাহলে আমরা কিভাবে দেখতে পারি? ঠিক আছে, এইটার জন্য এই প্ল্যাটফর্মটা আমরা আগে ইউজ করছি, CGEDTU। ঠিক আছে, আমরা যখন রেস ফাইন্ডার প্ল্যাটফর্মটা দেখছিলাম এই এই ওয়েবসাইটেই ছিল। তো এইখানে যে আমরা যেটা করব, MGE নামের একটা সাইট আছে, MGE, মোবাইল জেনেটিক এলিমেন্ট, এটা আমরা ওপেন করলাম। দেখেন লেখাই আছে যে মোবাইল এলিমেন্ট ফাইন্ডার। ওকে, সো এখান থেকে যেটা করতে হবে, সবকিছু অ্যাজ ইট ইজ থাকবে। আপনি জাস্ট শুধু আইসোলেট ফাইলের জায়গায় আপনার ব্যাকটেরিয়াল ফাস্টা ফাইলটা দিয়ে দিবেন, দিয়ে এখানে আপলোড করে দিবেন। এখানে দেখবেন প্রোগ্রেসের এখানে আপলোড চলতে চলতে সে অটোমেটিক প্রসেসিং শুরু করে দিবে। দেখেন এটা আপলোড হওয়ার পরে সে অটোমেটিক প্রসেসিং শুরু করে দিবে। ঠিক আছে, সো এটাও হতে একটু সময় লাগবে। তো আমি এখানে আপনাদের আউটপুট ফরম্যাটটা দেখাই, যে রেজাল্টটা হয়ে গেলে আপনি সেটা কিভাবে বুঝতে পারবেন। ঠিক আছে, বা সেই রেজাল্টটা দেখতে কেমন হয়। আমরা যে এখানে আউটপুট ফরম্যাটটা দেখি, এই যে আউটপুটে হচ্ছে এই ধরনের একটা উইন্ডো পাবেন। ঠিক আছে, উপরের দিকে দেখাবে হচ্ছে এমজি টাইপ গুলা। এমজি টাইপ মানে এটা কি ইনসার্শন সিকোয়েন্স নাকি ট্রান্সপোজন, ঠিক আছে, নাকি প্যাথোজেনিসিটি আইল্যান্ড, নাকি কি প্যারামিটার গুলা। ঠিক আছে, দেখেন এই যে এমজি ফাইন্ডার রেজাল্ট গুলা দেখাচ্ছে এখানে। যেমন প্লাজমিড কি একটা মোবাইল জেনেটিক এলিমেন্ট, দেখেন এই যে এই কন্টিকটা কি বলতেছে, নোট 54, টেট এই জিনটা হচ্ছে প্লাজমিডের মধ্যে আছে। ঠিক আছে, সো আমরা এর আগে যেটা দেখছি যে প্লাজমিড ডিটেক্ট করে ডিরেক্টলি, কিন্তু প্লাজমিডের মধ্যে কি আছে সেটা ডিটেক্ট করতে পারে না। কিন্তু এমজি যেটা করে, দেখেন অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্ট জিন, সেটা হচ্ছে প্লাজমিডের ভিতরে আছে, সেটা প্রেডিক্ট করে দিছে। সো এইটা আমাদের জন্য খুবই জরুরি একটা ফাইন্ডিংস। কেন জরুরি? কারণ আমরা জানি যে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্ট জিনগুলা মোবাইল জেনেটিক এলিমেন্টের মাধ্যমে, যে হরিজন্টাল জিন ট্রান্সফারের মাধ্যমে ট্রান্সফার হয় না এক ব্যাকটেরিয়া থেকে আরেক ব্যাকটেরিয়াতে। সো এই ধরনের ফাইন্ডিংস গুলা খুবই জরুরি, পার্টিকুলারলি ক্লিনিক্যাল এন্ড এনভায়রনমেন্টাল প্যাথোজেনের জন্য। ঠিক আছে, আবার দেখেন আবার মানে উইন্ডো গুলা দেখতে কিরকম হয়। যেমন এখানে একটা সে প্লাজমিড সিকোয়েন্স পেয়েছে, যেটা হচ্ছে টেটে জিনের জন্য, যেটা বললাম। দেখেন 54 নাম্বার কন্টিগে আপনাকে সব ডিটেল বলে দিবে। ঠিক আছে, কত পার্সেন্ট কাভারেজ, কত পার্সেন্ট আইডেন্টিটি। এর মধ্যে আবার দেখা যাচ্ছে একটা IS-26 এলিমেন্টস আছে, ইনসার্শন সিকোয়েন্স। ঠিক আছে, দেখেন এই যে লিখে দিছে ইনসার্শন সিকোয়েন্স। তার ডেটাবেস ছিল হচ্ছে আইএস ফাইন্ডার। ঠিক আছে, তারপরে হচ্ছে কোন স্ট্র্যান্ডে, ফরওয়ার্ড না রিভার্স স্ট্র্যান্ডে। ওকে, সেকেন্ড আরেকটা মোবাইল জেনেটিক এলিমেন্ট, সেটা হচ্ছে ISSBO1। ঠিক আছে, এটাও একটা ইনসার্শন সিকোয়েন্স, কিন্তু এর মধ্যে আবার কোনো এম আর জিন নাই। ঠিক আছে, আবার ভিরুলেন্স ফ্যাক্টর যদি থাকতো তাহলে এখানে ভিরুলেন্স ফ্যাক্টর দেখাতো। ঠিক আছে, সো এটা হচ্ছে বেসিক্যালি এমজি, যেটা মোবাইল জেনেটিক এলিমেন্টের জন্য। ঠিক আছে, সো আমরা যেটা বলতেছিলাম যে আমরা যখন একটা পার্টিকুলার কাজ করব, আমরা মাল্টিপল টুলস ইউজ করব। ঠিক আছে, তো মোবাইল জেনেটিক এলিমেন্টের সাথে অ্যান্টিমাইক্রোবিয়াল রেসিস্ট্যান্ট জিন আছে কিনা এটা আমরা আরেকটা টুলস এর মাধ্যমে দেখতে পারি। ঠিক আছে, সেই টুলসটার নাম হচ্ছে VR Profile 2। ঠিক আছে, VR Profile 2, আমরা এটা লিখে সার্চ দেই, VR Profile 2। আচ্ছা, VR Profile 2 তে গেলে দেখতে পারবো এখন সার্ভিসটা আনঅ্যাভেলেবল। ঠিক আছে, কারণ ওই যে আমি একটু আগে যেটা বলতেছিলাম যে টুলসটা আপডেটের কাজ চলতেছে। ঠিক আছে, আবার কিছুদিন পরেই দেখা যাবে যে এটা ফাংশন হতে শুরু করছে। এখন ঠিক আগের মতো আমি জাস্ট দেখাই যে VR Profile 2 এর উইন্ডোটা কিরকম হয় দেখতে। VR Profile 2 এর উইন্ডোটা হচ্ছে দেখতে অনেকটা, জাস্ট ওয়েট, এখানে একটা ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করি। এই যে, হ্যাঁ এই ছবিটার মতো অনেকটা VR Profile 2। ঠিক আছে, অর্থাৎ এই টুলসটা যখন রিফাইন্ড হয়ে যাবে, ঠিক আছে, অর্থাৎ আপনি যখন ইউজ করা শুরু করবেন, যখন আবার খুলে দিবে, তখন এই যে এইরকম একটা ফরম্যাট দেখতে পারবেন। ঠিক আছে, ঠিক ক্লিক করলেই ঠিক হুবহু এরকম একটা ফরম্যাট আসবে, এখানে ইংলিশে লেখা থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে চাইনিজদের ডেভেলপ করা। আচ্ছা, এখন দেখেন এখানে বলেন তো যে এখানে কি ফরম্যাটে ফাইল আপলোড দিতে হবে, কেউ একজন বলেন। স্যার ফাস্টা ফরম্যাটে। ফাস্টা ফরম্যাটে, দেখতে পাচ্ছেন ফাস্টা ফরম্যাটের কত গুরুত্ব। অ্যাসেম্বলি ফাইল, আমরা এখনো পর্যন্ত যা করতেছি সবই এই ফাস্টা ফাইল দিয়ে, একবার অ্যাসেম্বলি করার পরে সবকিছুই ফাস্টা ফাইল দিয়ে। ঠিক আছে, সো অ্যাজ আগের মতোই এখানে ফাস্টা ফাইলে জিন ব্যাংক ফাইলও দিতে পারেন, কিন্তু ফাস্টা ফাইল দেওয়াটাই বেটার। ফাস্টা ফাইল দিয়ে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন এটা কি ক্রোমোজোমাল ডিএনএ না প্লাজমিড ডিএনএ। ঠিক আছে, আবার কন্টিগ লেভেল সিলেক্ট করে দিতে পারেন, এটা কি সিঙ্গেল জিনোম কন্টিগ নাকি মেটা জিনোম অ্যাসেম্বলি।
তো আমরা তো জানি যে ব্যাকটেরিয়া হোল জিনোম ডেফিনেটলি মেটা জিনোম না। আর ক্রোমোজোম থাকলে এটা ক্রোমোজোম সিলেক্ট করে জাস্ট স্টার্ট রানে দিয়ে দিবেন। ওকে, খুবই মানে ইউজার ফ্রেন্ডলি প্ল্যাটফর্ম আর কি। সো আপনি যখন স্টার্ট রানে দিয়ে দিবেন, সে আপনাকে একটা আইডি দিবে, একটা লিঙ্ক কোড দিবে, ঠিক আছে? সো ওই লিঙ্কটা আপনি চাইলে প্রিজার্ভও করতে পারেন, অথবা প্রতি 10 বা 15 সেকেন্ড পর পর হচ্ছে লিঙ্কটা আপডেট হয়। যখন আপনার কাজ শেষ হয়ে যাবে, ঠিক আছে, অর্থাৎ রেজাল্টের উইন্ডোটা তখন আপনি কিভাবে দেখতে পারবেন, দেখেন রেজাল্টের উইন্ডোটা আবার হচ্ছে এইরকম, ঠিক আছে? দেখেন এখানে কি, যে ক্লাসটা ক্রোমোজোমাল ডিএনএ, ব্যাকটেরিয়াকে সে আইডেন্টিফাই করছে ইশেরিচিয়া কোলাই, সাথে আরো কিছু রেজাল্ট দিচ্ছে, যে এমএলএসটি টাইপ কি, ঠিক আছে? আহ, এখন এইখান থেকে লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে একদম আপার রাইটে, ঠিক আছে, ফাইল নেম আর নিচে লেখা ডাউনলোড রেজাল্ট, ঠিক আছে? ডাউনলোড রেজাল্টের নিচেই দেখবেন যে লেখা মোবাইল জেনেটিক এলিমেন্টস। আমার মনে হয় সবাই দেখতে পাচ্ছেন, এই যে আমি যেখানে কার্সর রাখছি, মোবাইল জেনেটিক এলিমেন্ট। এইখানে ক্লিক করলে আপনার একটা ফাইল ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? সেই ফাইলটা এক্সেলে খুললে কেমন দেখাবে সেটা আমি একটু পরে দেখাচ্ছি। তার আগে ভিতর থেকে আরো কি কি ডেটা পেতে পারি, যেমন দেখেন কি কি ধরনের মোবাইল জেনেটিক এলিমেন্ট আছে। এইখানেও আপনি চাইলে যে ফাস্টেস্টের মতো জিনোম ভিউয়ারে ছবিগুলা নিতে পারেন, ঠিক আছে? এখন এই মোবাইল জেনেটিক এলিমেন্টের যে ডেটাটা, এটাই আমাদের দরকার। এখন আমরা দেখি যে এই ডেটার মধ্যে আসলে কি কি থাকে, ঠিক আছে, বা আসলে কি কি তথ্য থাকে, সেটা আমরা একটু এক্সেল ফাইলে খুলে দেখি। যে আপনি যখন এমজি ফাইলটা ডাউনলোড করতেছেন, তখন আপনার এক্সেলে কেমন দেখায় ফাইলটা। দেখেন সবাই এখানে একটা ফাইল দেখতে পাচ্ছেন, ঠিক আছে? আহ, এই যে এইখানে একদম লেফট সাইডে আছে হচ্ছে আপনার কন্টিক নাম্বার গুলা। যেমন ওই যে মিথি মনে পেয়েছিলেন না, JAMOL একটা, এখানে একটা অ্যাক্সিশন আইডি হচ্ছে JAMQYF, ঠিক আছে? এই যে 1.1 মানে 1 নাম্বার কন্টিগ, 11.1 মানে 11 নাম্বার কন্টিগ, ঠিক আছে? এখন এই কন্টিগের মধ্যে দেখেন এখানে যে বলতেছে যে 4টা প্রোফেস সিকোয়েন্স আছে, ঠিক আছে? আবার দেখেন সেকেন্ড যে প্রোফেস সিকোয়েন্সটা আমি রেড মার্ক করে দিচ্ছি, দেখেন এই প্রোফেসের সিকোয়েন্সের ভিতরে একটা ভিরুলেন্ট জিন আছে, এটার নাম হচ্ছে ADEH। এটা একটা আউটার মেমব্রেন প্রোটিন, ঠিক আছে? অর্থাৎ প্রোফেজের মধ্যে সে ইন্টিগ্রেটেড হয়ে আছে। আবার দেখেন একটা আছে হচ্ছে ইন্টিগ্রেটিভ কনজুগেটিভ এলিমেন্ট, ঠিক আছে, যে IC এলিমেন্ট বলে। আবার কিছু কিছু থাকে প্যাথোজেনিসিটি আইল্যান্ড। তো তার মধ্যে একটা জিন আছে যেটা হচ্ছে PIL-T বা PILT। এটা হচ্ছে ব্যাকটেরিয়ার টুইচিং মোটিলিটির জন্য দরকার হয়, ঠিক আছে? সো দেখেন এই যে মোবাইল জেনেটিক এলিমেন্ট গুলাকে সে আবার ক্লাসিফাইও করে দিছে, যে এইখানে হচ্ছে 4টা হচ্ছে আপনার প্রোফেজ, আমি কালার মার্ক করি। একটা হচ্ছে ইন্টিগ্রেটিভ কনজুগেটিভ এলিমেন্ট, ঠিক আছে? তারপরে হচ্ছে 5টা হচ্ছে ইনসার্শন সিকোয়েন্স অথবা ট্রান্সপোজনের ক্লাস্টার, ঠিক আছে? আর একটা হচ্ছে ইন্টেগ্রন, ঠিক আছে? যেমন দেখেন আবার ইন্টেগ্রনের ভিতরে 2টা অ্যান্টিমাইক্রোবিয়াল রেসিস্ট্যান্ট জিন আছে, ঠিক আছে? এটা আবার প্লাজমিডের ভিতরে এনকোডেড, চিন্তা করেন কি ভয়াবহ অবস্থা। এবং জিন দুইটা কি কি, ANT এবং AAC, দুইটাই অ্যামিনো গ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিকের এগেনস্টে রেসিস্ট্যান্স দেখায়, ঠিক আছে? সো এখান থেকে কিন্তু আপনি অনেক ডেটা পাচ্ছেন। সো এই রেজাল্টটাকে আপনি চাইলে কিভাবে প্রেজেন্ট করতে পারেন, এই প্রেজেন্ট এভাবে লিখতে পারেন যে দেয়ার আর টোটাল দেখেন কয়টা মোবাইল জেনেটিক এলিমেন্ট আছে, 2 থেকে 12 মানে 11টার মতো আছে। তারপর আপনি কিভাবে লিখতে পারেন যে এর মধ্যে একটা হচ্ছে প্লাজমিড সিকোয়েন্স, ঠিক আছে? আর মোবাইল জেনেটিক এলিমেন্ট যদি ক্লাসিফাই করেন, দেয়ার আর 4 প্রোফেজ সিকোয়েন্সেস, 1 কনজুগেটিভ এলিমেন্ট, তারপর যে 5 ইনসার্শন ট্রান্সপোজন অ্যান্ড 1 ইন্টেগ্রন, ঠিক আছে? আরো আপনি লিখতে পারেন উই ফাউন্ড virulent gene in the mobile genetic element. For example, ADE was present in a prophase region. PIL-T was located in a integrative conjugative element. তারপরে হচ্ছে aminoglycoside resistant genes were found to be flanked by integron অথবা IS cluster, ঠিক আছে? So আপনি চাইলে এইভাবে লিখতে পারেন। আর এখান থেকে আপনি চাইলে ছবিও জেনারেট করতে পারেন, ঠিক আছে? তো ছবি জেনারেশন কিভাবে করে এটা আমরা কালকে দেখব, ঠিক আছে? কালকে বা পরশুদিন আমাদের যে সেশনটা থাকবে সেখানে দেখব। সো একটা জিনিস খেয়াল করছেন, এই জিনিসগুলো এতক্ষণ আমরা ইন্ডিভিজুয়ালি দেখতেছিলাম প্রোফেজ, ঠিক আছে, ফার্স্ট টেস্টের মাধ্যমে। IS ক্লাস্টার দেখতেছিলাম হচ্ছে ISSE না, যেটা ছিল হচ্ছে IC স্ক্যান। আসলে এই VR প্রোফাইল টু হচ্ছে সবগুলাকে ইন্টিগ্রেট করে ফেলছে।
এজন্য সব রেজাল্ট আমি একসাথে পাচ্ছেন, ঠিক আছে। কিন্তু ইন্টিগ্রেট করার পর আমার সাজেশন থাকবে আপনারা এই রেজাল্টের পাশাপাশি এই ফার্স্ট টেস্ট আইএসসি স্ক্যান দিয়েও চেক করে দেখবেন, ঠিক আছে। কারণ সব ডেটা প্যারালেলি বা সব ডেটাবেস গুলো আসলে প্যারালেলি আপডেট হয় না, এই জন্য অনেক সময় কম বেশি হয়, ঠিক আছে। সো এটা রিলেটেড কারো কোনো কোশ্চেন আছে? মোবাইল জেনেটিক এলিমেন্ট এন্ড এএমআর জিন, এনিওয়ান? বা এরকম কি মনে হচ্ছে যে আসলে কিছুই বুঝতেছি না? এনিবডি? স্যার বুঝতেছি ঠিক আছে, কিন্তু স্যার প্র্যাকটিস করতে হবে আর কি। স্যার হ্যাঁ, প্র্যাকটিস করলে তখন স্যার সমস্যাগুলো বোঝা যাবে আর কি। হ্যাঁ, ডেফিনেটলি এটা প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস আমি তো এজন্যই বলতেছি বারবার, আপনাদের ওই দিন ডেটা দিয়ে গেলাম যে আমি এখানে বললে জাস্ট আপনি দেখবেন, আপনার কাজ হচ্ছে এখানে নোট ডাউন করা, অথবা আপনি আমার সাথে সাইমালটেনিয়াসলি প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে। অ্যাটলিস্ট ডেটাটা আপলোড হয়ে থাকলো, আমি না হয় আগের করার কিছু দেখাচ্ছি, কিন্তু আপনি তো এটা শেষ হতে হতে আপনার রেজাল্ট গুলো আবার চলে আসবে, ঠিক আছে। সো এরপরে আমরা চলে যাই হচ্ছে আরো কিছু অ্যানালাইসিসে। যেমন এটা তো আমরা দেখলাম, এটা কিসের ছিল, মোবাইল এলিমেন্ট ফাইন্ডারের, ঠিক আছে। এইখানে আমরা একটা করে রাখছি, তার রেজাল্ট এখানে দেখাচ্ছে। মোবাইল এলিমেন্ট ফাইন্ডারে যে এমজি ফাইন্ডার যেটা ছিল বা এমজিই, দেখেন এইখানে প্রায় 39টা মোবাইল এলিমেন্ট আছে, ঠিক আছে। এবং দেখেন আহ রেসিস্টেন্ট জিন আছে কতগুলা, ব্ল্যাক আর 2, ঠিক আছে। অনেক ডেঞ্জারাস ডেঞ্জারাস, দেখেন বিটা ল্যাক্টামি আছে 4 ধরনের, বিটা ল্যাক্টামেজ, ঠিক আছে। তারপরে যে ব্লাপার 7, দেখেন একটা জিন থাকা কতগুলো অ্যান্টিবায়োটিকের এগেনস্টে সে রেসিস্টেন্স দেখাতে পারে, ইএসবিএল টাইপের জিন বা কার্বাপেনেমেজ রেসিস্টেন্ট জিন, ঠিক আছে। যাই হোক, আরেকটা প্ল্যাটফর্মের সাথে আপনাদের একটু পরিচয় করে দেই, সেটা না, সেটাও এখন মেনটেনেন্সের কাজ চলতেছে আজকের, মানে যেসব হচ্ছে চাইনিজ, সেগুলোতে একটু প্রবলেম হচ্ছে, ঠিক আছে। বাট এগুলো খুব শীঘ্রই রিলিজ হয়ে যাবে। আমিও যখন এরকম কাজ করতে যাই তখন দেখি যে হয়তো সার্ভার মেনটেন করতেছে, ওইটা রেখে বাকি অ্যানালাইসিস করতে থাকি। ইন দা মিন টাইম সেটা খুলে গেলে তখন আবার রেজাল্ট পেয়ে যাই, ঠিক আছে। সো ব্যাক এন্ড দেখি একটা প্ল্যাটফর্ম, এটার নামই হচ্ছে ব্যাকটেরিয়াল অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স আইএস এলিমেন্ট ট্রান্সপোজন, ঠিক আছে। দেখেন, এক আইএস এলিমেন্ট রেসিস্ট্যান্স এবং ট্রান্সপোজনের জন্য আমরা কতগুলা টুলস ইউজ করতেছি। সো আপনার ডেটা কতভাবে ভ্যালিড হচ্ছে, ঠিক আছে। আ- আপনি প্রত্যেকটা টুলস এর জন্য রেজাল্টকে সেপারেটলি লিখতে পারেন, যে আপনি ব্যাক এন্ড দিয়ে এই কয়টা পাইছেন, ঠিক আছে, ট্রান্সপোজন এই কয়টা সিকোয়েন্স পাইছেন, ওকে। আচ্ছা, আমরা একটু দেখি যে ব্যাক এন্ডের আবার উইন্ডোটা কিরকম দেখতে। ব্যাক এন্ডের বিএসি এএনটি ব্যাক এন্ড, এটার মধ্যে উইন্ডোটা দেখেন খুবই ইউজার ফ্রেন্ডলি। ডেটা ইনপুট ফাস্তা ফরম্যাটে আপনি দিয়ে দিবেন, ঠিক আছে, এই যে আপনার যে ফাস্তা ফাইলটা। তারপরে বাকি যা আছে, যেমন রেসিস্টেন্সের জন্য তার একটা নিজস্ব ডেটাবেজ আছে রেসডিবি, এটাই সিলেক্টেড। তারপর ইন্টেগ্রন ট্রান্সপোজনের জন্য অ্যাজ ইট ইজ। আর এখানে চাইলে আপনার মোবাইল সরি ইমেইল অ্যাকাউন্ট দিয়ে রাখতে পারেন, যাতে রেজাল্টটা রেডি হলে আপনাকে সাথে সাথে দিয়ে দিতে পারে, ঠিক আছে। সো আপনি এখানে দেখা যায় যে 3-4 মিনিট বা 5 মিনিট সময় লাগে, ঠিক আছে। সো এটা হয়ে গেলে এটার রেজাল্টের উইন্ডোটা আমার কাছে নাই, কেমন দেখতে হয়। তবে এখানে জাস্ট উপর দিকে লেখা থাকে, ঠিক আছে, যে সরাসরি এইভাবে লিখে দেয় যে দা আপলোডেড জিনোম হ্যাজ এতগুলা রেসিস্ট্যান্ট জিন, ধরেন 14টা রেসিস্ট্যান্ট জিন, 1 ট্রান্সপোজন, 1 ইন্টেগ্রন। তার নিচে ডেসক্রিপশন দিয়ে দেয় সে, ঠিক আছে, যে ইন্টেগ্রনটা আবার কোন ক্লাসের, ঠিক আছে। সো আপনারা এখন যে টুলস গুলা দেখতেছেন, এগুলা ইউজ করতে করতে দেখবেন যে ব্যাক এন্ড তো খুবই ইজি প্ল্যাটফর্ম গুলা, ঠিক আছে। ডেটাগুলা খুব সুন্দরভাবে তারা মানে প্রেজেন্ট করে থাকে, ওই যে কত থেকে কত নিউক্লিওটাইড পর্যন্ত একটা ইন্টেগ্রন, ইন্টেগ্রনের মধ্যে কোনো যদি এএমআর জিন থাকে, তার লোকেশন, ঠিক আছে, কিছু ছবি জেনারেট করে দেয়, যে ছবিগুলো আপনারা চাইলে ডিরেক্টলি ইউজ করতে পারেন, ঠিক আছে। সো এটা যেহেতু এখন মানে সার্ভারে হচ্ছে, মানে ডিলে হচ্ছে বা তাদের আপডেটের কাজ চলতেছে, সো আপনারা জাস্ট নোট ডাউন করে রাখেন, 7 দিন পরে বা 4-5 দিন পরে আরেকবার চেক করে দেখবেন, হোপফুলি পেয়ে যাবেন, ঠিক আছে। ওকে, আমাদের মোবাইল জেনেটিক এলিমেন্টের জন্য আমরা অনেকগুলা টুল দেখে ফেললাম, প্রায় 6-7টা বা 8টার মতো টুলস, অনেকগুলা দেখা হয়ে গেছে। সো মোবাইল জেনেটিক এলিমেন্ট নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে আমি রিপ্লাই করতে পারি, চেষ্টা স্যার করি। স্যার এতগুলা টুল থেকে যদি আমরা মানে করি, সাবমিট করি রেজাল্ট, তাহলে তো স্যার রিভিউ আরো বেশি কোশ্চেন করবে না? না না, রিভিউয়াররা খুশি হবে।
বায়োইনফরমেটিক্স এর কাজগুলো এরকম যে যত বেশি আপনি ভ্যালিডেট করবেন, ঠিক আছে। ধরেন ফর এক্সাম্পল আমি আমার কিছু জাস্ট লাস্ট ইয়ার একটা কাজের জন্য একটা জিন ডিটেকশন, হ্যাঁ, এমসিআর জিন, মোবাইল কলিস্টেন রেসিস্ট্যান্স 5.1 যে ভার্সনটা, সেটার জন্য আহ, মানে আমি এই জিনটার কথাই রিপোর্ট করতে চাই। তখন আমি সিকোয়েন্সটাকে রিট্রিভ করে, ঠিক আছে, একদম এরকম 7টা না 8টা টুল দিয়েই করলাম, ঠিক আছে, রিপোর্ট করলাম যে সবগুলাতেই প্রেডিক্ট করতেছে। রিভিউয়ার আমাকে আর সেখানে আটকাইতে পারে নাই। পরে সে আমাকে রিভিউ করছে যে তুমি আচ্ছা এই লাইনটা ঠিক করে দাও, ওই লাইনটা ঠিক করে দাও, ঠিক আছে, এটাই করে দাও। ডেটা আপনি যদি প্রপারলি লিখেন, ঠিক আছে, প্রপারলি লেখার প্যাটার্নে যদি ভুল না হয়, আদারওয়াইজ আপনাকে রিভিউয়ার এসব নিয়ে কোনো কোশ্চেন করবে না, বরং সে আরো খুশি হবে যে বেশি টুলস ইউজ করা মানে ডেটার ভ্যালিডিটি মানে এখানে বেশি, ঠিক আছে। এখন আপনার জন্য যেটা মনে হতে পারে যে আসলে বেশি টুল ইউজ করলে তো আমি আবার আহ, গতি হারায় ফেলতে পারি, ঠিক আছে, কিন্তু রিসার্চ ব্যাপারটা এরকম, ঠিক আছে। বিশেষ করে বায়োইনফরমেটিক্স এর অ্যানালাইসিস গুলা বা ডেটা গুলা ঠিক এরকম ভাবে আমরা অ্যানালাইসিস করতে হয়, ঠিক আছে। যাই হোক, বাট আপনি যখন একবার অ্যানালাইসিস নিজের ডেটা নিয়ে কাজ শুরু করবেন তখন দেখবেন যে এগুলো খুবই ইন্টারেস্টিং। ওকে, আচ্ছা, এখন এখন যে জিনিসটা দেখাবো আমরা দুইটা জিনিস দেখবো। হ্যাঁ, কোনো কোশ্চেন? জি স্যার, আমার একটা কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি বলেন। স্যার, আইসিই এলিমেন্ট আর মোবাইল জেনেটিক এলিমেন্ট দুইটা কি সেম স্যার? ইন্টিগ্রেটিভ এন্ড কনজুগেটিভ এলিমেন্ট আর মোবাইল জেনেটিক এলিমেন্ট, স্যার দুইটা কি সেম কিনা? আর যদি সেম না হয় তাহলে আমি ইন্টিগ্রেটিভ এবং কনজুগেটিভ এলিমেন্ট কিভাবে বের করব? না, অ- আচ্ছা আমি বলি, মোবাইল জেনেটিক এলিমেন্ট হচ্ছে একটা বড় ক্যাটাগরি, হ্যাঁ, অর্থাৎ যার যে জিন ট্রান্সফার হওয়ার যে মেকানিজম গুলা, তো তার তার ভিতরে আবার কিছু বিভিন্ন পয়েন্ট আছে, মানে কি বলে, যেমন আমরা বলি না যে ঢাকা, ঢাকা শহর, ঢাকা হচ্ছে রাজধানী বা একটা সিটি, এর মধ্যে বিভিন্ন জায়গা আছে না, যে মিরপুর, গুলিস্তান, তারপর হচ্ছে শাহবাগ। সো এদেরকে একত্রে জোড়া দিলেই তো ঢাকা। তো মোবাইল জেনেটিক এলিমেন্টস হচ্ছে ঢাকার মতো, আর তার ভিতরে হচ্ছে এই প্রোফেস সিকোয়েন্স, তারপরে হচ্ছে কনজুগেটিভ এলিমেন্ট, তারপরে হচ্ছে ইনসার্শন সিকোয়েন্স, ট্রান্সপোজন, ইন্টেগ্রন, প্লাজমিড, ঠিক আছে। তো এই ব্যাপারটা বুঝতে পারছেন। তো আপনি যদি ভিআর প্রোফাইল টু ইউজ করেন তাহলে কিন্তু আপনি সহজে ওই কনজুগেটিভ এলিমেন্ট গুলা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। তারপর প্যাথোজেনিসিটি আইল্যান্ড থাকতে পারে, ঠিক আছে, বুঝতে পারছেন। জি স্যার, আমি যদি স্যার একটা প্লাজমিড পাই স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এটাকে আমি ভিজুয়ালাইজ করতে চাই যে প্লাজমিডের ভিতরে কি কি আছে স্যার, এটাকে ভিজুয়ালাইজ করা সম্ভব কোনোভাবে? ডেফিনেটলি সম্ভব, হ্যাঁ, প্লাজমিড অবশ্যই সম্ভব। ব্যাকটেরিয়ার জিনোম আপনি যেভাবে ভিজুয়ালাইজ করতেছেন, প্লাজমিডেরটা ঠিক একইভাবে করবেন। আপনি একটা ভালো কোশ্চেন করছেন। আমি তাহলে আপনাদের প্লাজমিড কিভাবে বের করবেন এটাও দেখাই দিই, ঠিক আছে। ওই যে ইয়েতে যাবেন, হ্যাঁ, কি বলে, গ্যালাক্সি এইউতে ধরেন, এটার ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার ব্যাকটেরিয়ার সাথে সাথে প্লাজমিডও চলে গেছে। এখন যেহেতু সিকোয়েন্স হবে তখন তো আর সিকোয়েন্স মেশিন তো জানে না কোনটা ব্যাকটেরিয়া কোনটা প্লাজমিড, মানে কোনটা ক্রোমোজোমাল, কারণ সে তো ফ্র্যাগমেন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন আপনি যদি চান যে আপনার হোল জিনোম সিকোয়েন্স থেকে বা হোল জিনোম সিকোয়েন্স থেকে আপনি প্লাজমিড গুলো সেপারেট করবেন, অনেক সময় দেখা যায় যে ফুল প্লাজমিড সিকোয়েন্সও চলে আসে। সেটা কিভাবে করবেন? সেটা যদি আপনি পুরোটা রিকভার করতে চান, ঠিক আছে, তাহলে আপনাকে কিন্তু ফাইল ইউজ করতে হবে, ঠিক আছে। অ্যাসেম্বল ফাইল থেকে কিন্তু আপনি করতে পারবেন না, রিকভার করতে পারবেন না, কারণ প্লাজমিডের যে রিড গুলা সেগুলা কিন্তু আবার আলাদা, ঠিক আছে। তো সেটার জন্য আপনি যেটা করবেন যে ওই স্পেটস এরই একটা ভার্সন হচ্ছে প্লাজমিড স্পেটস। দেখেন এই যে প্লাজমিড স্পেটস লেখা আছে যে এক্সট্রাক্ট অ্যান্ড অ্যাসেম্বলি প্লাজমিডস ফ্রম ডাব্লিউজিএস ডেটা, ঠিক আছে। যদিও এখানে সে ফার্স্ট কিউ দুইটা ফাইলই বলতেছে, কিন্তু এখানে ফার্স্ট কিউ ফাইলটা দিলে ভালো, কারণ ফার্স্ট কিউ ফাইলের মধ্যে তো প্লাজমিড এবং ব্যাকটেরিয়াল ক্রোমোজোমাল ডিএনএ সবগুলা রিডই আছে, সো সে সহজেই কিন্তু আইডেন্টিফাই করতে পারে, ঠিক আছে। সো প্লাজমিড স্পেটসে যাবেন, এরপরে এই যে আপনার পেয়ার্ড এন্ড সিল ফাইল, তারপর আপনার ফাইলের যে ভার্সন, ঠিক আছে, ওই যে R1 R2 এখানে সিলেক্ট করে দিবেন, দিয়ে জাস্ট এই যে এখানে আপনি রান টুলে দিয়ে দিবেন। রান টুল যখন প্লাজমিড স্পেসের কাজ হয়ে যাবে তখন হচ্ছে আপনি কন্টিক গুলা চেক করবেন, টোটাল কয়টা কন্টিক তৈরি হয়েছে, ওইগুলাই বেসিক্যালি প্লাজমিডের কন্টিক, ঠিক আছে, বুঝতে পারছেন ব্যাপারটা।
এটা আপনি, আপনাকে যে র সিকোয়েন্স দেওয়া হয়েছে, ঠিক আছে, সেখান থেকে আপনি একবার প্র্যাকটিস করে দেখেন কেমন রেজাল্ট আসে, সেখান থেকে আমরা না হয় ফার্দার অ্যানালাইসিস করতে পারবো। ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে আমার কাছে প্লাজমিড স্পেটস করা নাই, হ্যাঁ, এজন্য আমি আসলে দেখাতে পারছি না। আবার এই যে প্লাজমিড স্পেটস এর মাধ্যমে যে কন্টিক গুলো আসলো, সেটাকে আপনি যদি রেস ফাইন্ডার বা ভিরুলেন্ট ফাইন্ডারে দেন, ভিএফডিবি, তাহলে বলে দিবে যে প্লাজমিডের মধ্যে এমআর জিন আছে কিনা বা ভিরুলেন্ট জিন আছে কিনা বা সাম আদার্স টাইপ অফ জিন আছে কিনা। ঠিক আছে, বুঝতে পারছেন কি সাইফুল না? জি স্যার। স্যার ভিজুয়ালাইজটা কিভাবে করবে? ও আচ্ছা, ভিজুয়ালাইজার আমি এটা এখনো দেখাইনি। আমাদের কালকের সেশনটাই থাকবে হচ্ছে ভিজুয়ালাইজেশন অ্যান্ড অ্যানালাইসিস। ঠিক আছে, সেই সেশনে আমরা দেখব। কারণ প্রত্যেকটা টুলসের পরপরই ভিজুয়ালাইজেশন গেলে দেখা যাবে যে অনেক ওভারল্যাপিং থাকে, তো আমি একবারই শুধু একটা সেকশনে শুধু ভিজুয়ালাইজেশন এন্ড ডেটা অ্যানালাইসিস দেখাবো। ওকে। ওকে স্যার, আলটিমেটও যদি একটু দেখাই দেন নেক্সট ক্লাস। ওকে, হ্যাঁ অবশ্যই দেখাবো। ঠিক আছে, প্লাজমিডের সিকোয়েন্স আমি একটা ধরেন রেট্রিভ করে আপনাকে দেখা দেবো, সমস্যা নাই। ওকে। হ্যাঁ, হ্যাঁ, ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আসি একটা ব্যাপার নিয়ে, সেটা হচ্ছে, আচ্ছা, আমি একটু কালকের এবং পরশুদিন আমাদের লাস্ট দুইটা ক্লাসের ফরম্যাটটা একটু বলে দেই। কালকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কম্পারেটিভ জিনোমিক অ্যানালাইসিস। এতদিন আমরা যা দেখলাম, ঠিক আছে, সেটা হচ্ছে একটা পার্টিকুলার জিনোম। এখন আমাদের কাছে যদি 5টা বা 50টা থাকে, তাদেরকে নিয়ে আমি কিভাবে অ্যানালাইসিস করতে পারি। ঠিক আছে, তো সেটা হচ্ছে কম্পারেটিভ জিনোমিক্স। আরেকটা দেখবো হচ্ছে প্যান জিনোম অ্যানালাইসিস। প্যান জিনোম মানে হচ্ছে পুরো জিনোম ধরে। ঠিক আছে, যেমন কম্পারেটিভ জিনোমিক্স এর মধ্যে আমরা যেমন শুধু দেখি যে হয়তো অ্যান্টিমাইক্রোবিয়াল রেসিস্টেন্সের জন্য 5টা ব্যাকটেরিয়া কিরকম ভ্যারিয়েশন, অথবা ভিরুলেন্স জিনের জন্য কেমন ভেরিয়েশন। কিন্তু একটা ব্যাকটেরিয়ার মধ্যে যদি 4000 জিন থাকে, এরকম 5টা ব্যাকটেরিয়ার মধ্যে 4000 জিনের জন্য কেমন ভেরিয়েশন, এটাকে বলে প্যান জিনোম অ্যানালাইসিস। সেই দুইটা জিনিস আমরা কালকে দেখব। কালকে ভিজুয়ালাইজেশনের একটা ছোট পার্টও আমরা দেখব, এবং লাস্ট ডেতে ভিজুয়ালাইজেশন এবং ডেটা অ্যানালাইসিসের একটা কমপ্লিট সেশন থাকবে, এবং ট্রাবল শুট এবং কিছু আইডিয়া নিয়ে আমরা ডিসকাস করব। ঠিক আছে, সো আজকের লাস্ট টুল যেটা, সেটা হচ্ছে এখানে আরেকটা টুলস এর কথা আমি বলে দিব, এটা কালকে দেখাবো। আচ্ছা, এখন আসি একটা ডিফারেন্ট সার্কামস্টেন্সেসে। ঠিক আছে, আপনাদেরকে একটা কোশ্চেন করি। মনে করেন আপনি একটা নন প্যাথোজেনিক ব্যাকটেরিয়া, ঠিক আছে, নন প্যাথোজেনিক ব্যাকটেরিয়া বা একটা ব্যাকটেরিয়া আইসোলেট করলেন। আপনার কাজ হচ্ছে সেখান থেকে আপনি কোনো এনজাইম তৈরি করবেন, বা আপনি প্রোবায়োটিক্স হিসেবে কনজিউম করতে চান। ঠিক আছে, প্রোবায়োটিক্স হিসেবে আপনি কনজিউম করতে চান। এখন কি এই ব্যাকটেরিয়াটা প্যাথোজেনিক হবে না নন প্যাথোজেনিক হতে হবে, কেউ বলতে পারবেন? নন প্যাথোজেনিক অবশ্যই। নন ডেফিনেটলি নন প্যাথোজেনিক। প্যাথোজেনিক। ঠিক আছে, আচ্ছা, আবার আরেকটা সিনারিও চিন্তা করেন। আপনি ইন্ডাস্ট্রিয়ালি একটা লাইপেস প্রডিউসিং ব্যাকটেরিয়া পেলেন, যে লাইপেস তৈরি করতে পারে অথবা প্রোটিয়েস তৈরি করতে পারে। এখন আপনি সেই ব্যাকটেরিয়া তো ইন্ডাস্ট্রি ইউজ করার পরে আবার রিলিজ করে দিবে, ঠিক আছে, ওয়াটারে। এখন তার কি প্যাথোজেনিক হবে নাকি নন প্যাথোজেনিক হবে? নন প্যাথোজেনিক। নন প্যাথোজেনিক। ডেফিনেটলি নন প্যাথোজেনিক, ঠিক না? কারণ সে যদি প্যাথোজেন হয়, সে ওইখানকার মানুষকেও ইনফেক্ট করতে পারে। এখন কথা হচ্ছে একটা ব্যাকটেরিয়া প্যাথোজেনিক না নন প্যাথোজেনিক, এটা আমরা বোঝার জন্য আসলে আমাদেরকে কি করতে হবে বলেন তো? ভিরুলেন্স জিনগুলো আইডেন্টিফাই করতে হবে। আর ধরেন ভিরুলেন্স জিন তো সবসময় এক্সপ্রেস নাও করতে পারে। স্যার হ্যাঁ, প্যাথোজেনেসিটি মার্কার গুলোকে আইডেন্টিফাই করতে হবে। ডেফিনেটলি, ভেরি গুড। দুইটা উত্তরই ঠিক, যে ভিরুলেন্স জিন যদি আইডেন্টিফাই করি এবং প্যাথোজেনিসিটি যদি ফ্যাক্টরগুলো যদি আইডেন্টিফাই করি, অর্থাৎ যেসব জিন, আমি তো ওই যে অ্যানোটেশন করলেই দেখতে পারবো কোন জিনের কোন ফাংশন, ঠিক না? সো বা ভিএফডিবি তে গেলেই দেখতে পারবো ভিরুলেন্স ফ্যাক্টর ডেটাবেস। কিন্তু আমি যদি একটা কনক্রিট এভিডেন্স চাই, এভাবে লিখতে চাই যে দিস ব্যাকটেরিয়া ইজ প্যাথোজেনিক অর দিস ব্যাকটেরিয়া ইজ নন প্যাথোজেনিক, তার জন্য আবার একটা টুলস আছে। ঠিক আছে, তার নাম হচ্ছে প্যাথোজেন ফাইন্ডার। এখন আপনি যদি ধরেন অ্যাসিনেটোব্যাক্টার বায়োমানিকা যদি বলেন যে এটা প্যাথোজেন ফাইন্ডারে দেন, তাহলে সেটা থেকে আপনি কিছু পাবেন? কারণ এটা মানে এমনিতেই প্যাথোজেন, ন্যাচারালি প্যাথোজেন। কিন্তু একটা ব্যাসিলাস, ধরেন সাবটিলিস বা একটা ল্যাক্টোব্যাসিলাস, ঠিক আছে, তাদের জন্য আমার জানতে হয় যে আসলে এই পার্টিকুলার ব্যাকটেরিয়ার মধ্যে আহ, আহ, সে কত পার্সেন্ট চান্স যে সে প্যাথোজেন হতে পারে। ঠিক আছে, সেটার জন্য আমরা যে টুলসটা ইউজ করতে পারি তার নাম হচ্ছে প্যাথোজেন ফাইন্ডার। ঠিক আছে, ওই যে সিজিই ডিটিইউ যেটা ছিল, ঠিক আছে, সেখানে গেলেই আপনি এই ফাইলটা পেয়ে যাবেন, সরি এই এটা পেয়ে যাবেন, রেজাল্টটা পেয়ে যাবেন। ঠিক আছে, এই যে দেখেন, প্যাথোজেন ফাইন্ডারের প্ল্যাটফর্মটা হচ্ছে এরকম দেখতে।
এখানে অটোমেটিক মডেল সিলেকশন যেটা আছে সেটাই থাকবে, আপনার এখানে স্পেসিফাই করার দরকার নাই। আচ্ছা, এখন এইখানে দেখেন সে কত ধরনের ডেটা নিতে পারে। ঠিক আছে, সে হচ্ছে দুই ধরনের ডেটা নিতে পারে, হয় আপনাকে অ্যাসেম্বল ফাস্টা ফাইল দিতে হবে অথবা প্রোটিওম ফাইল দিতে হবে। এখন বলেন যে প্রোটিওম কোনটা, হোল বলেন তো। প্রোটিন সিকোয়েন্স অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স। এক্স্যাক্টলি, ওই যে রাস্টের ক্ষেত্রে আমরা পাইছিলাম না যে প্রোটিওম সবগুলো অ্যামিনো অ্যাসিডের সিকোয়েন্স, সেটা হচ্ছে প্রোটিওম ফাইল। ঠিক আছে, সো আপনি চাইলে এখান থেকে প্রোটিওম ফাইলও দিতে পারেন, অথবা আপনার কাছে যদি মনে হয় না প্রোটিওম ফাইল আমি জেনারেট করবো না, আমি আমার অ্যাসেম্বল ফাইল দিয়ে দিব, তাহলে সেটাও দিয়ে দিতে পারেন। সো এখানে অ্যাসেম্বল জিনোম সিলেক্ট করে এখানে আইসোলেট ফাইলে গিয়ে আপনার যে ডিজায়ার্ড ফাইল সেটা এখানে জাস্ট খালি আপলোড করে দিবেন। এই সার্ভারের সুবিধা, মানে সুবিধাটা হচ্ছে কি টুলস গুলো খুবই ফ্রেন্ডলি, মানে আপনাকে আর ক্লিকও করতে হবে না, শুধু আপলোড দিলেই সে অটোমেটিক এটাকে প্রসেস করা শুরু করে দিবে। এবং আপনি যদি মেইল আইডি দিয়ে দেন ওদের কাছে, দেখবেন কিছুক্ষণ পরেই উইন্ডোটা একটা মেইল আইডি চাইবে, সেই মেইল আইডির মধ্যে রেজাল্ট পাঠিয়ে দিবে। ঠিক আছে, তো আমি যেমন কিছুক্ষণ আগে একটা করে রাখছিলাম, ঠিক আছে, যেমন এই যে প্যাথোজেন ফাইন্ডার, দেখেন রেজাল্টটা কিরকম আসছে। রেজাল্টটা হচ্ছে সিজিই, এই যে দেখেন এই রেজাল্টটা। সো এখানে ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন দেখেন সে কিভাবে লিখছে, কিভাবে লিখছে বলেন তো, কেউ একজন পড়েন তো। দেখেন কত কনক্রিটলি সে লিখছে, কি লিখছে বলেন একজন। The input organism was predicted as human pathogen. তো তার মানে কি ব্যাকটেরিয়া এইটা হিউম্যান প্যাথোজেন, এবং প্যাথোজেনটা কার সাথে মিলতেছে, অ্যাসিনেটোব্যাক্টার বাউমানি। ঠিক আছে, এখন সে দেখেন একটি স্কোর দিছে, এই স্কোরটা আমরা আমাদের পেপারে কাজে লাগাই। ঠিক আছে, আমরা সরাসরি এই লাইনটাই লিখি, দা আওয়ার অ্যাসেম্বল জিনোম অথবা আওয়ার টেস্টেড অর্গানিজম ওয়ান্স ফাউন্ড টু বি হিউম্যান প্যাথোজেন, অথবা যদি প্যাথোজেন না হয় তাহলে লেখা যাবে নন প্যাথোজেন। ঠিক আছে, সো ল্যাক্টোব্যাসিলাস বা ব্যাসিলাস সাবটিলিসের ক্ষেত্রে আপনি এটা চাইলে দেখতে পারেন। দেখেন এখানে প্রবাবিলিটি অফ বিং এ হিউম্যান প্যাথোজেন হচ্ছে 0.852। 0.852 মানে হচ্ছে আমি যদি 100 দ্বারা গুণ করি তাহলে এটা 85.2% চান্স হচ্ছে এই ব্যাকটেরিয়াটা প্যাথোজেন হওয়ার সম্ভাবনা। ঠিক আছে, সো ধরেন 70 বা 80% চলে গেলে তো ডেফিনেটলি 50%-এর উপরে গেলেই তো একরকম। ঠিক আছে, কিন্তু সেক্ষেত্রে আমরা আগে উপরের লাইনটা খেয়াল করব, হিউম্যান প্যাথোজেন আর হচ্ছে প্যাথোজেনিসিটির স্কোর। ঠিক আছে, আসলে আহ, সে যেটা করছে, মানে সে কিভাবে প্রেডিক্ট করলো, সে হচ্ছে একটা রেফারেন্স প্যাথোজেন বা প্যাথোজেনিক জিনের যে ডেটাবেজ, ঠিক আছে, তার মধ্যে এই আপনার যে ইনপুট অর্গানিজম তার প্রোটিওমকে ম্যাচ করায়, তারপর দেখে যে কত পার্সেন্ট বা কতগুলা প্রোটিন ম্যাচ করে। তো একটা সার্টেন পার্সেন্টেজের উপরে গেলে সে এইভাবে প্রেডিক্ট করে, ঠিক আছে, যে এটা কি হিউম্যান প্যাথোজেন নাকি নন প্যাথোজেন। ঠিক আছে, যেমন এইটারই একটা আপনাদেরকে ইউটিলিটি দেখাই, যেমন এই ব্যাপারটাতে আমরা সরাসরি এভাবে লিখছিলাম, এই যে দেখেন একদম অ্যাবস্ট্রাক্ট এই লাইনটা লেখা যে ইম্পর্টেন্টলি বিডিএসএ 1 ওয়াজ প্রেডিক্টেড টু বি নন প্যাথোজেনিক টু হিউম্যানস। ঠিক আছে, সো এই ফাইন্ডিংসটা আমরা আসলে কোথা থেকে পাইছি, এই ফাইন্ডিংসটা আমরা পাইছি এই প্যাথোজেন ফাইন্ডার থেকে, এবং এই স্ট্রেনটা ছিল হচ্ছে ব্যাসিলাস সাবটিলিস। এবং এটার উদ্দেশ্য হচ্ছে, কাজের উদ্দেশ্যটা ছিল হচ্ছে বায়োটেকনোলজিক্যাল পারপাস। দেখেন এই ব্যাকটেরিয়াটার বিভিন্ন ক্যারেক্টারিস্টিক ছিল, যেমন হেভি মেটাল বায়োরিমেডিয়েশন, প্ল্যান্ট গ্রোথ প্রমোশন, জেনোবায়োটিক ডিগ্রেডেশন। ঠিক আছে, তো স্বাভাবিকভাবে এই ধরনের ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আহ নন ভিরুলেন্ট, অ্যাভিরুলেন্ট বা নন প্যাথোজেনিক হলে আমাদের জন্য বেশি সেফ। সেক্ষেত্রে দেখেন তার মধ্যে কোনো ভিরুলেন্ট জিন নাই, আর সে নন প্যাথোজেনিক নেচারের। ঠিক আছে, সো এই ধরনের আপনি যখন কোনো অ্যাজাম্পশন বা প্রেডিকশন করবেন এবং আপনার কাজের সাথে যখন সিমিলার হয়ে যাবে, তখন রিভিউয়ার কিন্তু আর নেক্সট টাইম আসলে তেমন কিছু বলতে পারে না। ঠিক আছে, সো আমরা মনে হয় আজকে ছোট ছোট করে অনেকগুলা টুলস দেখে ফেলছি। তা আমি কি কম্পারেটিভ জিনোমিক্স এর আজকে শুরু করব নাকি কালকে দেখাবো, আপনারা বলেন। স্যার 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 আজকে কালকে একটু দেখাবো। ধারণা দিয়ে কালকে শুরু করলে ভালো। আজকে ধারণা দিয়ে কালকে শুরু করব। আচ্ছা, তাহলে একটা টুলস আমি দেখাই দিই। ঠিক আছে, কম্পারেটিভ জিনোমিক্স এর ব্যাপারটা হচ্ছে কি, মানে সহজ করে বললে আমরা এতক্ষণ যে কাজগুলো শিখছি সেটা হচ্ছে একটা ব্যাকটেরিয়াল জিনোমের জন্য। এখন আমার কাছে যদি ধরেন আপনি ক্লেবশিয়েলা নিউমোনির এরকম 5টা বা 10টা বা 50টা জিনোম সিকোয়েন্স করলেন,
তো 50টা তো আপনি আলাদা আলাদা করে লিখবেন না, ঠিক না? সেটা তো পসিবল না। দ্যাট উইল বি খুবই হেক্টিক হবে, ঠিক না? আর এটা সাইন্টিফিকও না। তখন আপনি যেটা করবেন যে 50টাকে অ্যানালাইসিস করে আপনি কিছু এভিডেন্স দাঁড় করাবেন যে হ্যাঁ 50টার মধ্যে ভেরিয়েশন বা ক্যারেক্টারিস্টিক্স গুলা কি কি, ঠিক আছে? যেমন আমরা আজকে যে টুলস এর মাধ্যমে দেখবো সেটার নাম হচ্ছে অর্থোভেন 3। ঠিক আছে, অর্থোভেন 3। অর্থোভেন 3 তে আমরা আসলে কি কাজ করতে পারি এটা আমরা একটু দেখি আগে। হোম, দেখেন অর্থোভেন 3-তে লেখা আছে যে ইজ আ পাওয়ারফুল টুল ফর কম্পারেটিভ জিনোমিক অ্যানালাইসিস। ঠিক আছে, এটা হচ্ছে একটা ওয়েব সার্ভার বেসড কম্প্যারিজন টুল। অ্যানোটেশন করবে, ইভলিউশন অ্যানালাইসিস করবে। অর্থাৎ এর থেকে আপনি যেটা পাবেন যে 4টা বা 5টা ব্যাকটেরিয়ার মধ্যে ফাংশনালি কি কি প্রপার্টিগুলো উপস্থিত, কি কি প্রপার্টিগুলো অনুপস্থিত, ঠিক আছে, এই জিনিসগুলা। তারপরে হচ্ছে তাদের একটা ফাইলোজেনেটিক ট্রিও আপনি দেখতে পারবেন, ঠিক আছে। তাদের জিনোমের মধ্যে কোন অংশগুলো সিমিলার, কোন অংশগুলো ডিসিমিলার, সেটাও আপনি সহজে বুঝতে পারবেন, ঠিক আছে। তো আমরা কিছু ফাইল নিয়ে কাজ করা শুরু করি। এইখানে যে এক্সাম্পল ফাইল আছে আমরা সেটা নিয়ে কাজ করি, ঠিক আছে। তাহলে আর আমাদের নতুন করে মানে ই করা লাগবে না। তবে এইখানকার ফাইল ফরম্যাটটা আবার একটু ডিফারেন্ট হবে, ঠিক আছে। এইখানে কিন্তু আপনি অ্যাসেম্বল ফাইল দিলে হবে না, এইখানে দিতে হবে আপনার প্রোটিওম ফাইল, ঠিক আছে। প্রোটিওম ফাইল মানে বুঝতে পারছেন কোনটার কথা বলছি? মানে জি স্যার, হ্যাঁ, স্যার। ওই যে আপনি 5টা ব্যাকটেরিয়া আছে, আপনার 5টা জিনোম, 5টারই অ্যানোটেশন করে 5টারই আপনি যেটা করবেন যে এই ফাইল, ওই অ্যামিনো অ্যাসিডের ফাইলটা নিয়ে এখানে হচ্ছে যে একটা ফোল্ডারে নিলেন, নেওয়ার পরে যে ড্রপ ফাস্তা, ঠিক আছে, ধরেন এইটা হলে ফাস্তা আছে, আমি এখান থেকে আপলোড দিয়ে দিলাম। আপলোড দেওয়ার পরে অ্যাড টু অ্যানালাইসিস লিস্ট, তখন সে ডান পাশের অ্যানালাইসিস লিস্টে চলে যাবে, ঠিক আছে। এরকম যতগুলো আপনি চান, এইখানে মনে হয় ও 50টা বা তারও কম এরকম মনে হয় নিতে পারে, জাস্ট আপলোড দিবেন। এখানে ব্যাপার হচ্ছে সবগুলো একসাথে মানে দেওয়া যায় না, মানে ইনপুট দেওয়া যায় না, ইন্ডিভিজুয়ালি দিতে হয়, ঠিক আছে। সো দেওয়ার পরে এখানে অ্যাজ ইট ইজ যেভাবে আছে, ধরেন আপনি এখানে 5টা ফাইল দিলেন, তাহলে এই যে আরেকটা ফাইল ধরেন আমি সিলেক্ট করি, এখানে একটা সিলেক্ট করলাম, অ্যাড টু অ্যানালাইসিস লিস্ট, এই যে ডান পাশের উইন্ডোতে সে আসতে থাকবে, ঠিক আছে। এরপর আপনি কি কি অ্যানালাইসিস করতে চান, যেমন অ্যানোটেশন এনাবল করা আছে, প্রোটিন সিমিলারিটি দেখতে চান, এই অ্যালগোরিদমটা খুবই ইফেক্টিভ একটা অ্যালগোরিদম, অর্থ ঠিক আছে। আচ্ছা, আরো কি কি দেখতে চান আপনি, ধরেন ফাইলোজেনেটিক অ্যানালাইসিস দেখতে চান এই কয়টার মধ্যে, ঠিক আছে। কোলিনিয়ারিটি মানে হচ্ছে রিজিয়ন গুলার মধ্যে সিমিলারিটি দেখতে চান কিনা, ঠিক আছে। তো আপনি চাইলে এটা ক্লিক করে দিতে পারেন, দিয়ে এই টাস্কের একটা নাম দিলেন, ধরেন আমি নাম দিলাম যে কম্পারেটিভ অ্যানালাইসিস, দিয়ে একটা সামথিং কিছু লিখে দিলাম, দিয়ে আপনার ইমেল আইডি চাইলে দিয়ে দিতে পারেন, দিয়ে আপনি জাস্ট স্টার্ট অ্যানালাইসিসে দিয়ে দিবেন, ঠিক আছে। যেমন আমি আপনাদেরকে একটা এখানে এক্সাম্পল ফাইল দিয়ে দেখাই যে লোড এক্সাম্পল, দেখেন এই যে এখানে কিছু প্ল্যান্টের ডিফারেন্সিয়েশন দেখাইছে, তো আপনার ক্ষেত্রে এটা হবে ব্যাকটেরিয়া, ঠিক আছে। সো এখানে যে প্ল্যান্টের যেমন জিয়ামেইস যেটা হচ্ছে ভুট্টা, তারপর সরঘাম, ঠিক আছে, অরাইজা সেটিভা চাল, অ্যারাবিডোপসিস থ্যালিয়ানা, তো এদের মধ্যে একটা কম্প্যারিজন করার জন্য এখানে দেখানো হয়েছে। যেমন দেখেন এখানে সবকিছু সিলেক্ট করা আছে, সিলেক্ট করার পরে ফাইলের নাম ধরেন আমার নাম দিয়ে দিয়ে দিলাম যে সায়েম অড অ্যানালাইসিস, এখানে ইমেল আইডি দিয়ে জাস্ট আপনি স্টার্ট অ্যানালাইসিসে দিয়ে দিবেন, ঠিক আছে। স্টার্ট অ্যানালাইসিসে দিলে যেটা হবে যে এখানে স্টেপ ওয়াইজ আপনি দেখতে পারবেন যে সে কি কি কাজ করতেছে। যেমন দেখেন সে শুরুতে ফাস্টা ফাইল এবং জিএফএফ ফাইল রেডি করতেছে, এরপরে সে যে এখন অর্থ অ্যালগোরিদম কাজে লাগাবে, তারপর যে প্রত্যেকটা প্রোটিনকে সে একটা করে ফাংশনাল ট্যাগ দিবে, ট্যাগ দেওয়ার পরে সিমিলার প্রোটিন যেগুলা তাদেরকে সেপারেট করবে, ঠিক আছে। তারপর যে কোলিনিয়ারিটি, এবং আপনি এখান থেকে দেখতে পারবেন যে কত পার্সেন্ট প্রোগ্রেস হয়েছে, যেমন দেখা যাচ্ছে এখানে 22% প্রোগ্রেস হয়েছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে রেজাল্টের উইন্ডোটা কেমন হবে দেখতে, ঠিক আছে। সো রেজাল্টের উইন্ডোটা আমরা একটু দেখি। রেজাল্টের উইন্ডোটা হচ্ছে ইনপুট ডেটা, এই যে রেজাল্টের আউটপুট এখানে দেখেন। সো আমরা কিন্তু আমার এখানে তো করা ছিল। আচ্ছা, রেজাল্টের আউটপুটটা দেখেন এখানে কিরকম আসবে, এইটা আমি জাস্ট একটা ছোট ওভারভিউ দেখাই। আমি একটা করে রাখবো, কালকে আপনাদের দেখাবো। এই যে এই ধরনের একটা উইন্ডো আপনি দেখতে পারবেন, ঠিক আছে। যে অর্থোলগাস অ্যানালাইসিস, একটা হচ্ছে ফাইলোজেনেটিক অ্যানালাইসিস, কোলিনিয়ার অ্যানালাইসিস, ঠিক আছে।
যেমন এইখানে এটাকে বলা হয় হচ্ছে আপ প্রাইস, না কি জানো এটার নামটা আমি ভুলে গেছি, এই ধরনের প্লট। এটা হচ্ছে ভেন ডায়াগ্রামের, এটাকে বলা হচ্ছে আপ, এটার নামটা আমি ভুলে গেছি, আপস্টেট বা তার আপরাইজ। আপসেট প্লট বলা। ও আপসেট প্লট, সরি সরি, আপসেট প্লট বলা হয়, হ্যাঁ। এটা হচ্ছে অনেকটা ভেন ডায়াগ্রামের অল্টারনেটিভ একটা, মানে ভেন ডায়াগ্রামে যেটা হচ্ছে যে ভেন ডায়াগ্রামে দেখা যায় যে 4টা বা 5টার বেশি দিলে, হ্যাঁ, এরপর অনেক ক্লামজি দেখা যায়, ঠিক আছে। কিন্তু আপসেট প্লটে দেখা যায় 50-100টা আপনি খুব সুন্দর করে দেখাতে পারবেন, ঠিক আছে। আমি সাজেস্ট করব আপনারা এটা নিজের একবার দেখবেন, আমরা কালকে এটা নিয়ে ডিসকাস করব। আর এই যে ভেন ডায়াগ্রাম ওইখানে আছে, ঠিক আছে, এই যে ভেন ডায়াগ্রাম কোন কালার, কোন, যেমন জিয়া মেইস হচ্ছে এখানে স্লাইটলি পিঙ্ক কালার, সরঘামের এক কালার, ঠিক আছে। যেমন এখানে 523, তার মানে 523টা কোডিং সিকোয়েন্স হচ্ছে সরঘামের জন্য এক, ঠিক আছে, এটা হচ্ছে তার জন্য ফিক্সড। আবার 4410টা, যেহেতু এরা ইউক্যারিওট তাদের জিন অনেক বেশি, ঠিক আছে। সো কিছু জিনের আবার অনেক সিমিলারিটি আছে, ঠিক আছে। তারপর আপনি যদি চান যে ফাইলোজেনেটিক ট্রি, এটা হচ্ছে বলে অকারেন্স অ্যানালাইসিস, অর্থাৎ কোন রিজিয়ন যদি সবগুলাতেই সিমিলার দেখায় অথবা কোন প্রোটিনগুলো সবার মধ্যেই আছে, এটাকে ওরা বলতেছে হচ্ছে অকারেন্স অ্যানালাইসিস, ঠিক আছে। আচ্ছা, নিচের দিকে গেলে আপনি উম, এখানে কিছুই আছে, আবার এই যে ফাইলোজেনেটিক ট্রি আছে, ঠিক আছে। ফাইলোজেনেটিক ট্রি যেমন দেখেন, আহ এইখানে টোটাল নাম্বার অফ ক্লেড কয়টা কেউ বলতে পারবেন? ক্লেড, এটা হচ্ছে পয়েন্ট একদম লেফট সাইডে, যে কার্সর যেখানে, এইখান থেকে 2টা ডিফারেন্ট ক্লেড তৈরি হয়েছে, এরা হচ্ছে ক্লেড। যেমন অ্যারাবিডোপসিস থ্যালিয়ানা, তার একটা নিজস্ব ক্লেড, অর্থাৎ সে বাকিদের থেকে টোটালি আলাদা। আর 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 বাকিরা হচ্ছে জিয়ামেইস, সরগামস, তারপর হচ্ছে কি সেটারিয়া, একাইনিকোলা, ঠিক আছে, প্রিয়া বাউরাইজা সেটিভা, এরা হচ্ছে আবার এদের মধ্যে কিছু সিমিলারিটিস আছে, ঠিক আছে। এরা আবার ক্লেড টু, যেটা এটাকে যদি আমরা ক্লেড ওয়ান বলি, এটা হচ্ছে ক্লেড টু। ক্লেড টু আবার 2টা সাব ক্লেড তৈরি করছে, দেখেন এই গ্রিন কালারের একটা সাব ক্লেড, এটা হচ্ছে একটা সাব ক্লেড। আর এগুলাকে একদম জিয়া মেইসের আগে যে লাইনটা, এটাকে বলা হয় নোড, নোড, ঠিক আছে। সো যেমন সরগাম এবং জিয়া মেইস, ঠিক আছে, এরা একই নোডের মধ্যে আছে, ঠিক আছে। সো এটা হচ্ছে জিনোমিক সিমিলারিটি, ডিসিমিলারিটি, বা অনেক সময় বলে জিনোমিক ডিসটেন্স, ঠিক আছে। আপনারা ফাইলোজেনের ক্ষেত্রে হয়তো শুনে থাকবেন নেইবার জয়নিং, ম্যাক্সিমাম লাইকলিহুড, ঠিক আছে। আহ, এই মাধ্যমে আর কি এই ফাইলোজেনেটিক ট্রিটা সে অটোমেটিক কনস্ট্রাক্ট করে, ঠিক আছে। সো এই ডেটাগুলো আমরা চাইলে কিন্তু পাবলিকেশনের জন্য ডিরেক্টলি ইউজ করতে পারি, ঠিক আছে। সো আপনারা যদি এরকম 10টা বা 12টা এইভাবে কম্প্যারিজন করে এরকম একটা সুন্দর ছবি জেনারেট করতে পারেন এবং এখান থেকে মিনিংফুল কনক্লুশন ড্র করতে পারেন, আপনি ডেফিনেটলি একটা ভালো পাবলিকেশন এক্সপেক্ট করতে পারেন, ঠিক আছে। সো আপনার আমাদের, সরি, আমার একটা মানে সাজেশন হচ্ছে এই অর্থোভেন 3-তে আপনারা যেটা করবেন, এইখানে স্টার্টে গিয়ে এই যে অটোমেটিক লোড ডেটা, যেটা আপলোড ফাইলে যাবেন, গিয়ে এখান থেকে আপনি আমাদের যেটা কি বলে এক্সাম্পল ফাইল, সেটা নিয়ে একটা অ্যানালাইসিস করবেন। এই যে লোড এক্সাম্পল, এক্সাম্পল ফাইল দিয়ে জাস্ট এখানে স্টার্ট দিয়ে দিবেন। তারপর যে রেজাল্টটা পান সেটা জাস্ট আপনারা এমনি একবার চেক করবেন যে আসলে কি আসে, কি মিন করে, ঠিক আছে। আমরা কালকে এটা নিয়ে আরো বিশদ আলোচনা করব, ডিসকাস করব, ঠিক আছে। স্যার, হ্যাঁ, এখানে তো ফাস্টা ফাইল তো আপলোড করতে হচ্ছে তাই না? না এইখানে ফাস্টাটা হচ্ছে আপনার প্রোটিওম ফাস্টা, যেটা ও আচ্ছা আচ্ছা। অ্যামিনো অ্যাসিডের ফাস্টা, যেটা ফাস্টা ফাইলের ভিতর নিউক্লিওটাইড থাকতে পারে, অ্যামিনো অ্যাসিডের সিকোয়েন্সও থাকতে পারে। এই যে দেখেন ইনপুট ফাইল ফরম্যাট এখানে দেয়া আছে, আহ আমরা একটু দেখি ইনপুট ফাইল ফরম্যাট, ডকুমেন্টেশন। এই যে দেখেন আপনি কি কি ফাইল আপলোড দিতে পারবেন। এই যে দ্য কাস্টমাইজ প্রোটিন সিকোয়েন্স ফাইল, বুঝতে পারছেন এখন? এই যে ডট ফাস্টা ফরম্যাটে। সো প্রোটিন ফাস্টা কোনটা? ওই প্রোটিওম ফাইল যেটাকে বলতেছি আর কি, ঠিক আছে। এই যে দেখেন ফাইলের এক্সাম্পলও দিয়ে দিছে, এই দেখেন সব এগুলো কিন্তু অ্যামিনো অ্যাসিডের সিকোয়েন্স, ঠিক আছে। এখানে কিন্তু কোনো নিউক্লিওটাইডের সিকোয়েন্স সে নিবে না। ওকে, ঠিক আছে। ওকে, আজকে অনেকগুলো টুলস দেখলাম, আপনারা হয়তো অনেকেই নোট করছেন, নিজেরা প্র্যাকটিস করবেন। আর কারো কোনো কোশ্চেন থাকলে আমি অ্যাড্রেস করতে পারি। লাস্টে যে টুলটা দেখলাম এটার আউটপুটটা কিরকম আসে?
আচ্ছা ভাইয়া, ভেন 3। সরি, অর্থোভেন 3 যেটা, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, অর্থোভেন 3টার হচ্ছে আমার কাছে ভাই এই মুহূর্তে করা নাই তো। এই যে এইখানে নিচের দিকে গেলে কিছু আউটপুট আপনি দেখতে পারবেন। দাঁড়ান আমি একটা এখনই একটা রান দিয়ে দিই, এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে এটা দেখাই দিই, অর্থোভেন 3। এই যে এই ধরনের রেজাল্ট গুলো আপনি পাবেন। সে আপনাকে কিছু একটা ভেন ডায়াগ্রাম দিবে, একটা ফাইলোজেনেটিক ট্রি দিবে, তারপর কোলিনিয়ারিটি অ্যানালাইসিস এর জন্য একটা ফাইল দিবে, ঠিক আছে। ছবিগুলো মানে খুবই হাই রেজলিউশনের, মানে সুন্দর ছবি দেখায়। তো আমরা দেখি যে সে কি ধরনের রেজাল্ট জেনারেট করে। উম, এই যে দেখেন, সে একটা আপসেট প্লট দিবে আপনাকে। এই যে প্রথমে যেটা, এটা হচ্ছে আপসেট প্লট, হচ্ছে মানে একসাথে যখন অনেক বেশি ডেটা থাকে, যদি ভেনে সে অ্যাকোমোডেট করতে না পারে, ঠিক আছে। যেমন ধরেন 4 বা 5 হাজার প্রোটিন একটা ব্যাকটেরিয়া বা একটা ইউক্যারিওটিকের মধ্যে তো আরো বেশি। সো এটা তো ব্যাকটেরিয়া ওয়াইজ ক্লাসিফাই করা তার জন্য খুব টাফ। দেখেন এখানে সে ক্লাস্টার কাউন্ট করে, ঠিক আছে, এটাকে বলে আপসেট প্লট। আপসেট প্লট দেখাইছে। আবার রাইট সাইডে দেখেন একটা চার্ট ভিউ আছে, যে প্রত্যেকটা স্পেসিস যে প্ল্যান্টের ক্ষেত্রে, ঠিক আছে, আমরা এখানে ব্যাকটেরিয়া নিয়ে কাজ করব, কিন্তু এখানে আমি এক্সাম্পল ফাইলটা হচ্ছে প্ল্যান্টের, কতগুলা প্রোটিনের সে ফাংশন পেয়েছে, কতগুলা পায়নি, তার একটা স্ট্যাটিস্টিক্স দিয়েছে, ঠিক আছে। নিচে একটা ভেন ডায়াগ্রাম তৈরি করে দিছে, যে এত নাম্বার অফ প্রোটিন, ঠিক আছে, প্রায় ধরেন 10,000 প্রোটিন সাপোজ, বা এই 5টা প্ল্যান্টের মধ্যে ধরেন প্রায় 20,000 প্রোটিন প্রোটিন আছে সাপোজ। এখন আহ, কয়টার মধ্যে কয়টা কমন, যেমন এইখানে যদি দেখি যে জিয়ামেইস এর মধ্যে 1478, 1,478টা হচ্ছে তার। এখন আমি যদি চাই জিয়ামেইস এর সাথে সরগামের ওভারল্যাপ কয়টা, ঠিক আছে, তখন আমি এই ভিতরের ডেটা থেকে কিন্তু আমি চাইলে দেখতে পারবো, ঠিক আছে। তারপরে অকারেন্স টেবিল দেওয়া আছে। অকারেন্স টেবিল মানে হচ্ছে এই যে প্রোটিন ক্লাস্টার, ঠিক আছে, অর্থাৎ প্রোটিন প্রোটিন ক্লাস্টার মানে হচ্ছে সিমিলার টাইপের প্রোটিন গুলা, ঠিক আছে, এই প্ল্যান্টের মধ্যে আসলে অকার হচ্ছে কিনা, ঠিক আছে। যেমন এখানে দেখেন গ্রিন মার্ক গুলা হচ্ছে হ্যাঁ অকার্ড হয়েছে। আবার এইখানে দেখা যাচ্ছে এই ক্লাস্টারটা শুধুমাত্র এই একাইনোক্লোর কি ক্লোয়া, ঠিক আছে, এর মধ্যেই আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এই তো এটা তো বললাম। আরেকটা হচ্ছে সে ফাইলোজেনেটিক ট্রি আপনাকে তৈরি করে দিবে, ফাইলোজেনে। তারপরে এখানে আরেকটা দেখেন, সেটা হচ্ছে মলিকুলার ফাংশন লিস্ট। মলিকুলার ফাংশন লিস্ট মানে হচ্ছে ধরেন একটা প্রোটিন, কথার কথা সেটা গ্লাইকোলাইসিসের প্রোটিন, ঠিক আছে। এরকম একটা প্রোটিন আসলে কতগুলা স্পেসিসের মধ্যে আছে, ঠিক আছে। যেমন এখানে দেখেন বায়োলজিক্যাল প্রসেস, বায়োলজিক্যাল প্রসেস মানে গ্লাইকোলাইসিস, ঠিক আছে, সরি মেটাবলিজম, কার্বোহাইড্রেট মেটাবলিজম। আর মলিকুলার ফাংশন হচ্ছে তার ভিতর একটা পার্ট, গ্লাইকোলাইসিস হতে পারে, ক্রেবস সাইকেল হতে পারে। তো আপনি যদি 10টা বা 20টা স্যাম্পল নিয়ে কাজ করেন, কত পার্সেন্টের মধ্যে কোন জিনটা কত পার্সেন্ট আছে, ঠিক আছে, সেইটা আপনাকে দেখাবে। আপনি চাইলে স্পেসিফাই করতে পারেন যে একটা পার্টিকুলার ক্লাস্টার নিয়ে হয়তো আপনি কাজ করতে চান, সেটা আমার সব ব্যাকটেরিয়ার মধ্যে আছে কিনা, সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন। আরেকটা লাস্ট যেটা, সেটা হচ্ছে প্রি জেনারেট করে ফাইলোজেনেটিক, এবং এটা হচ্ছে দেখেন ম্যাক্সিমাম লাইকলিহুড মেথডের মাধ্যমে। এবং সে ভিতরে লিখেও দিছে যে অ্যালাইন করে হচ্ছে মাসল নামের একটা অ্যালগোরিদম টুল আছে, মাসল আছে, ক্লুস্টাল আছে, এবং ট্রিটা তৈরি করে হচ্ছে ফাস্ট ট্রি নামের একটা টুলস এর মাধ্যমে। সো এখানে একটা ফাইলোজেনেটিক টুলস আপনাকে সে, সরি, ট্রি আপনাকে জেনারেট করে দিল। ওকে, ও দেখেন এই যে আমার যেটা রেজাল্ট অলরেডি হয়ে গেছে, এই যে আমরা এটাই তো দেখতেছিলাম ভালো করে, ঠিক না? সো আপনারা যদি এক্সাম্পল ফাইল নিয়ে কাজ করেন, তাহলে এখানে কার্সর রাখলে আপনারা অনেক ক্যারেক্টারিস্টিক্স। এই ছবিটা খুবই হাই রেজলিউশনের একটা ছবি। এটাকে আমরা চাইলে সরাসরি এখান থেকে ডাউনলোড করে, ঠিক আছে, আমাদের পাবলিকেশনের জন্য ব্যবহার করতে পারি। তারপরে যে ভেন ডায়াগ্রামটা, ঠিক আছে, আমরা চাইলে এইভাবেও দিতে পারি, একটু ক্লাসিক ওয়েতে, ঠিক আছে। তারপরে এখানে সে আরেকটা করে দিছে যে কয়টার মধ্যে স্যার একই, ডায়াগ্রামে কি 6টার বেশি একসাথে শো করে না এমন কিছু আছে? এটা থাকতে পারে মাল্টিপল দিলে। আর এমনিতেও তো ভেন ডায়াগ্রামে যদি 6টা বা 7টার বেশি হয়ে যায়, তখন অনেক ক্লামজি দেখায় না, এতগুলা কি বলে গোল্লা, মানে সার্কেল, ঠিক আছে। ওইটাকে মিনিমাইজ করার জন্যই হচ্ছে ওই যে পরে আপসেট প্লট মেথড বের করলো, স্যার এই ঠিক আছে। প্লটটা যদি একটু বুঝাই দিতেন স্যার, মানে জিনিসটা কি এইটা এইটা আমি কালকে দেখাবো প্লিজ, আজকে এটা আমি মানে সুজন
সুজন, এখানে নাম্বার বাড়ানো, এখানে কি নাম্বার বাড়ানো হ্যাঁ, যায়? এই যে স্পিসিস এর উপরে, উপরে একটু উপরে, এই যে এখানে। তার উপরে এই যে ট্যাবটা দেখাচ্ছে স্পিসিস ট্যাব, যে এখানে Z × 6। হ্যাঁ, আমার মনে হয় এখানে কি টুইক ও করা যায়? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখানে হচ্ছে আপনি মানে এখানে টোটাল কয়টা আছে প্ল্যান্ট নিয়ে কাজ করা হয়েছিল, এখানে মনে হয় ছয়টারটা দেখাচ্ছে বা সামথিং এরকম কিছু। ঠিক আছে, সো আমার সাজেশন হচ্ছে এটা আপনারা একবার নিজেরা দেখেন। আপনারা এটা দিয়েও দেখতে পারেন, অথবা ওই যে আপনাদের যে 3টা ব্যাকটেরিয়া দিছি না, ওই যে একটা মেইলের মধ্যে 5টা ফাস্তা আছে, এখানে T1 T2 T3, এই 3টা নিয়ে আপনি কাজ করে দেখতে পারেন, কারণ 3টা অ্যাসিনোটোব্যাক্টের বামানির। ঠিক আছে, করে ঠিক এইভাবে আপনি অ্যানালাইসিস করে দেখতে পারেন যে আসলে কি মিন করতেছে। ঠিক আছে। স্যার আমি আচ্ছা, 11টা নিয়ে কাজ করছিলাম স্যার, আমার তখন মানে প্রবলেম হইতেছিল, মানে 6টা বা 5টা এর বেশি শো করতেছিল না, মানে আমি চেঞ্জ করতে অর্থোবেন পারি। 3-তে। জি স্যার। ও আচ্ছা এগুলা আচ্ছা। ঠিক আছে, মানে ব্যান ডায়াগ্রামে শুধু মানে হ্যাঁ, 5টা অথবা 6টা বেশি একসাথে। না ভেন ডায়াগ্রামে তো এটা খুব স্বাভাবিক, ঠিক না? কারণ ওই যে যেটা বলতেছিলাম, আপনি 11টার জন্য যদি ভেন ডায়াগ্রাম দেন, ঠিক আছে, রিভিউয়ার কিছু বুঝবে সেখান থেকে? আপনি তো বুঝতে পারবেন না ঠিক মতো যে এর মধ্যে আসলে কি আছে। সো এইখানে মনে হয় তাহলে তার একটা থাকতে পারে, যেমন এই যে মিনিমাম মনে হয়, ম্যাক্সিমাম মনে হয় 6টা, 1 2 3 4 5 6, যে অ্যারাবিডোপসিসকে সে দেখতেও দিচ্ছে না, ঠিক আছে, আবার মার্কও করতেছে না। সো এটার কোনো মেকানিজম হয়তো এরকম থাকতে পারে যে 6টাই হচ্ছে সে সবচেয়ে স্পষ্টভাবে মিন করতে পারে সামথিং কিছু। দেখেন স্যার আমি অ্যারাবিডোপসিস কিন্তু সে, যে কোনো, স্যার আমি যদি এই যে উপরে একটা আনসিলেক্ট করে দিলে হ্যাঁ আমি নিচে তাহলে আবার হ্যাঁ, সিলেক্ট করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, ওই যে এই জন্য বললাম যে ম্যাক্সিমাম 6টা হয়তো এই কারণে। ঠিক আছে, জিয়ামিস বাদ দিলে তখন এটা ওই যে ম্যাক্সিমাম 6টা। আচ্ছা, আরেকটা হচ্ছে যে ফাইলোজেনেটিক অ্যানালাইসিস যেটা বলতেছিলাম, এই ট্রিটা তো আমরা দেখছি। এই যে আমরা একটু আগে যেটা বলতেছিলাম যে এই যে প্লেট 2টা ভাগ হয়ে গেছে। আরেকটা যেটা বললাম কোলিনিয়ারিটি, এই ছবিটা খুবই সুন্দর আসে, দেখায় আপনাদের, মানে এই যে, ঠিক আছে, মানে সিমিলারিটি ডিসিমিলারিটি রিজিয়ন গুলা, ঠিক আছে, কন্টিগের মধ্যে এই যে জিয়ামেইস কন্টিগ 1 এর সাথে আদার্স গুলার কন্টিগ, এই যে এসওবিআইসি মানে হচ্ছে সরগাম বাইকলর, ঠিক আছে, কোন রিজিয়ন মিলতেছে। ঠিক আছে, এই ছবিগুলা খুবই মানে বোঝায় আর কি, কোলিনিয়ারিটি বোঝায়, মানে কোন কোন জায়গাগুলোতে হচ্ছে বেশি সিমিলার বা ডিসিমিলার দেখাচ্ছে। তো আমি হাইট অ্যাডজাস্ট করে ছবিটাকে চাইলে ডাউনলোড করতে পারি। এটা তো হাইটটা একটু, ব্যাখ্যা করাটা মনে হয় একটু টাফ হয়ে যাবে। কোনটা এটা? হ্যাঁ না, ব্যাখ্যা তো আলটিমেটলি ওইটাই। আহ, আহ, ব্যাখ্যা তো আপনি হচ্ছে জাস্ট এই যে অর্থোলগাস অ্যানালাইসিস থেকে করবেন। আর কোলিনিয়ারিটির জাস্ট আপনি এই ছবিটা দিয়ে নিচে লিখে দিতে পারবেন যে কোন একটা পেপার দেখে হয়তো আপনি দেখলেন যে অর্থোভেন 3-তে তারা কোলিনিয়ারিটি এইভাবে করছে, সো ওই প্যাটার্নটা ফলো করে আপনি চাইলে লিখে দিতে পারেন। ঠিক আছে। ওকে। জি স্যার। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন না থাকলে তাহলে আজকের মতো কমপ্লিট করব। আজকে অনেকগুলো টুল বলা হয়েছে, আমি জানি না আপনার